গুড ইভিনিং, নমস্কার। আমি ডায়েটিশিয়ান তমান্না সরকার। আজকে টক শো উইথ তমান্না নিয়ে আবারও আপনাদের সামনে। আজকে একটা নতুন এপিসোড মেন্টাল হেলথ নিয়ে। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে ফুড অ্যান্ড মুড। তো আমরা খাবার নিয়ে কথা বলবো, আমাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো, মুড বুস্টিং কিছু প্রিপারেশনস দেখে নেব। তো আজকে যিনি আমাদের সাথে আছেন, উপস্থিত রয়েছেন, তাকে অনেকেই চেনেন। আর আমি পরিচয় করিয়ে দিই, সকলের সাথে আলাপ করিয়ে দিই। সুদেশনা গাঙ্গুলি ম্যাম। সুদেশনা ম্যাম, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। সুদেশনা ম্যাম হচ্ছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যেরকম কথা ছিল। এটা ছাড়াও ওনার কাজের জায়গাটা অনেকটাই বড়, এবং উনি শুধু সাইকোলজিস্ট হিসেবে কাজ করেন তাই নয়, বিভিন্ন রকম ক্ষেত্রে উনি যুক্ত রয়েছেন। তো উনি অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এনএলপি প্র্যাকটিশনার রয়েছেন। এছাড়া উনি স্পিরিচুয়াল গাইড, মেডিটেশন ট্রেনার এবং লাইফ কোচ। আর সর্বোপরি আজকে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি, আমাদের দুজনের সহাবস্থানে, দুজনের মিলিত চেষ্টায়, সেটা হচ্ছে আমাদের এই শোটা, যেটা খাদ্য এবং আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। কারণ স্বাস্থ্য মানে সবটাই, শুধু যে ফিজিক্যাল হেলথ সেটা নয়, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ আর সোশ্যাল হেলথ, এই সবকিছুই ম্যাটার করে। কারণ স্বাস্থ্য মানে WHO যে তাদের ডেফিনিশনে বলেছেন যে সমস্তটা নিয়েই আমাদের স্বাস্থ্য, সেখানে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল হেলথও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ম্যাম তিনি একজন স্পিরিচুয়াল হেলথ গাইড হিসেবেও কাজ করে থাকেন, এবং ওনার যে পেজ বা ওনার যে কাজের জায়গা, সেটি হচ্ছে হলিস্টিক ওয়েলবিং, দি হলিস্টিক ওয়েলবিং। তো সেই জায়গাতে ম্যাডাম নিজে রয়েছেন। তো থ্যাংক ইউ ম্যাম আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তো আমরা আমাদের যে নতুন টপিক বা আমাদের যে একটা খুব যে কথাগুলো খুব একটা আমরা আলোচনা করি না বাস্তব জীবনে চলতে চলতে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। আর আশা রাখবো যারা দেখছেন তাদেরও যদি কোনো কোয়ারি থাকে মেন্টাল হেলথ নিয়ে, এছাড়াও খাদ্য নিয়ে, সমস্তটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের যে ফুড অ্যান্ড মুড টপিকটা আমরা বেছে নিলাম, এটা কেন, এটা আমরা আস্তে আস্তে যাব। তো প্রথমেই আমরা চলে আসি যে এই যে মুড ব্যাপারটা আমরা বেছে নিলাম, বা মানুষের বিভিন্ন অবস্থা, যে কোনো মুড হতে পারে, সেখানে হ্যাপিনেস, স্যাডনেস বা জীবনে চলতে চলতে আমরা অনেক কিছুর সম্মুখীন হই। কিন্তু দেখা যায় বর্তমান দিনে আহ মানুষ খুব নেগেটিভ হয়ে পড়ছে, কারণ যে কোনো কাজ করতে গেলে হয়তো তাদের মনে প্রথমে এটা আসছে তো যে আমি এটা পারবো তো, বা আমরা কি এটা চলতে পারি, এটা নিয়ে কি আমরা এগোতে পারি, বা এগোতে গেলেও হয়তো বাধা আসে, এবং এইটা ভেবেও হয়তো অনেক সময় বাধা আসে। তো হ্যাপিনেস নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই যে টু বি হ্যাপি, আমরা সবসময় সকলকে বলি বি ওয়েল, বি হ্যাপি, টু বি হ্যাপি, হ্যাপিনেস, এই সমস্ত ব্যাপারগুলো বা এই সমস্ত যে ওয়ার্ড গুলো আমরা এখন বলছি, এটা আমাদের রেগুলার লাইফে কতটা, মানে মানুষ সত্যিই ভুলতে বসেছে, কিন্তু এগুলোর তো একটা সত্যি ইম্পর্টেন্স রয়েছে। তো এগুলো কেন হচ্ছে মানুষের সাথে, তো এগুলোর কি কিরকম কোনো কারণ আছে, বা আমরা যদি মেন্টাল হেলথ দিয়েও বলি বা এর বাইরেও যদি বলি, এই যে অবস্থাগুলো মানুষের মনের, এগুলো কিরকম ভাবে আসে, বা আসলে কেনই বা মানুষকে এতটা প্রভাবিত করছে? ওভার টু ইউ। সবচেয়ে আগে বলি, তামান্না, অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে আজকে সুযোগ দিলে, তাই না? দেখো, আমাদের তো অনেক কিছু বলার থাকে, কিন্তু সবসময় তো বলার জায়গা আমরা পাই না। অনেক কিছু বললে হয়তো আমাদের সবাই একটু ভালো থাকতে পারি, কিন্তু সেই জায়গাটা যে তুমি আজকে করে দিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমি তোমার প্রশ্নে আসি। তোমার প্রশ্ন হলো গিয়ে, কি আমাদের মুড কেন ঠিক থাকে না, রাইট? তাই তো, এটাই তোমার প্রশ্ন। এবার একদম। হ্যাঁ, এবার আমাদের দেখতে হবে যে আমরা খুশি কেন থাকি না, তাই না? এটা যদি আমরা জানতে পারি,
তাহলে কিন্তু আমরা জানতে পারবো, বাকি প্রশ্নের উত্তরগুলো আমরা এমনিই পেয়ে যাব, যে আমরা কেন খুশি থাকি না। দেখো, প্রথমেই যদি আমরা ভাবি যে আমাদের সুস্থ থাকার জন্য, মানসিক বা শারীরিক, আমাদের আসলে কি প্রয়োজন, খুব সহজভাবে যদি চলে আসি যে সুস্থ থাকার জন্য আমাদের কি প্রয়োজন, অনেক কিছু প্রয়োজনীয়তার মধ্যে আমি যদি শর্ট লিস্ট করি, তাহলে না আমার ৩টে জায়গায় আমি চলে আসি। ৩টে জিনিস আমার সবচেয়ে বেশি দরকার। একটা কি, প্রথমে কি আমাদের দরকার? প্রথমে আমাদের দরকার ক্লারিটি অফ মাইন্ড। তার মানে কি? ক্লারিটি মানে হলো গিয়ে মানসিক স্বচ্ছতা, অর্থাৎ আমাদের মনটাকে পরিষ্কার রাখা দরকার। সেকেন্ড আমাদের কি দরকার? পিউরিটি অফ হার্ট, অর্থাৎ একটা নির্মল চিত্ত। আর লাস্ট কি দরকার? সিনসিয়ারিটি ইন অ্যাকশন, অর্থাৎ যে কাজটাই আমরা করি না কেন সেটা আমাদের মন দিয়ে করা খুব প্রয়োজন। এবার ক্ল্যারিটি অফ মাইন্ড। ক্ল্যারিটি অফ মাইন্ড কিরকম? ভাবো, আজকে যদি আমি কলকাতার, তুমি হুগলির, ঠিক আছে? এবার একজন যদি কেউ কলকাতা থেকে চন্দননগর যেতে চায়, ভাবো কটার সময় হবে? সন্ধ্যা ৮টার সময়। কতক্ষণ সময় লাগবে? বাই রোড গাড়ি করে যাবে কলকাতা টু চন্দননগর, কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আশা করি। মিনিমাম ২ ঘন্টা, একটু যদি ট্রাক টাক বেরিয়ে যায় আরো বেশি, ২.৫-৩ ঘন্টা। আর সেটাই যদি সে সকাল ৭টার সময় করে, তাহলে কতক্ষণ সময় লাগবে? সকাল 7টার দিকে যেহেতু ট্রাফিক খুব কম থাকবে, তো হুম। ১ ঘন্টার মধ্যেও কিন্তু পৌঁছে যেতে ১ পারে। ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে। তাহলে আমাদের এই যে সময়টা লাগছে কেন? বিকজ ফর ট্রাফিক। ঠিক সেরকম ভাবে আমাদের মাথায় যদি সারাক্ষণ চিন্তা গিজগিজ করে, তাহলে সহজ কাজ করতেও না আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায়। এই কারণেই ক্ল্যারিটি অফ মাইন্ড ইজ সো ইম্পর্টেন্ট। এবার আমরা কোথায় চলে আসব? এবার আমরা চলে আসবো একটা নির্মল চিত্ত। ঠিক আছে? নির্মল চিত্ত, চিত্ত মানে কি? হার্ট, রাইট? তাই না? হার্টের কথা মনে পড়ে। হার্ট মানে প্রেম। প্রেমে পড়াটা কিন্তু ভীষণ সহজ, সহজেই আমরা প্রেমে পড়ে যাই, কিন্তু প্রেমটা কিন্তু টিকিয়ে রাখা খুব শক্ত। আগে আমাদের বাবা কাকাদের সময় কিন্তু প্রেমে পড়াটা তো সহজ ছিল না। একটা গান আছে না, সেই প্রেমে পড়া বারণ, এইটা বাবা কাকাদের সময় ছিল। এখন তো রীতিমতো আমরা বাচ্চাদের প্রেশার দিতে, প্রেম করছিস না কেন, বিয়ে করছিস না কেন, এরকম একটা অদ্ভুত প্রেশার বুদ্ধি আমরা ক্রিয়েট করি। প্রেমে তো পড়া যায়, কিন্তু প্রেম আমরা টিকিয়ে রাখতে পারি না। কেন? না, অনেক আননেসেসারি আমাদের ইমোশন থাকে আমাদের মধ্যে। আমাদের সবাই বলে রাগ করিস না, হিংসা করিস না, কেন তুই ওকে সন্দেহ করছিস? কিন্তু কি করে আমরা রাগ করব না, কি করে হিংসা করব না, কি করে রাগ, কি করে আমরা অভিমান করব না, কি করে করব নাটা, সেটা কিন্তু আমাদের কেউ শেখায় না, রাইট? ভাবো, একটা এক্সাম্পল দিলাম, ভাবো একজন মিস্টার এইচ, ঠিক আছে? এইচটা হতে পারে হ্যারি, হতে পারে হ্যারি, হতে পারে এইচ, এনিবডি ক্যান বি মিস্টার এইচ, ঠিক আছে? তো একজন মিস্টার এইচ একজন এমএস জে এর প্রেমে পড়লো। এবার এমএস জে মানে মিস জে, সে তার প্রেমে পড়েনি। তো মিস্টার এইচ এর কেমন লাগবে? একদম ভাল লাগবে না, ভীষণ রাগ হবে, নিজের ওপর রাগ হবে। কেন? তোর কাজ ছিল না, তুই ওই মেয়েটার প্রেমে পড়লি। মেয়েটার ওপর রাগ হবে, কেন মেয়েটা কোনো উত্তর দিচ্ছে না। তার সাথে ভাবো, ওর সেই সময় একটা ফাইনাল এক্সাম, হতে পারে কোনো পরীক্ষার এক্সাম, হতে পারে কোনো চাকরির এক্সাম। বস, প্রিন্সিপাল, মা বাবা সবাই তাকে বলছে, এই পড়াশোনা করছিস না। কতটা ইমোশনাল টার্ময়েলের মধ্যে সে থাকবে, তাই না? এই ইমোশনাল, আমরা সবাই কি বলি, কিচ্ছু ভেবো না, সবকিছু চিন্তা ছেড়ে দিয়ে এখন 100% দিয়ে পড়াশোনা করো। কি করে, কি করে করব? এইটা না আমাদের কেউ শেখায় না। ঠিক যেমন ভাবো, আজকে আমি
তোমাকে 10টা প্রশংসা করলাম আর একটা সমালোচনা করলাম, সাধারণ মানুষ কোনটা মনে রাখবে? সমালোচনাটাই মনে রাখবে। রাইট? আমরা সাধারণত সমালোচনাটাই করি, এটাই আমাদের টেন্ডেন্সি অফ মাইন্ড। আর এইটা আমরা মনে রাখি বলে আমাদের কি হয়, আমরা কষ্ট পাই না আলটিমেটলি, কষ্টটা তো আমরাই পাই। তো এই যে মনটাকে কি করে ট্রেন করে আমাদের ইমোশনটাকে ম্যানেজ করব, এইটা আমরা জানি না। আর 3 নম্বর কি বলেছিলাম, সিনসিয়ারিটি অফ ওয়ার্ক, অর্থাৎ যা করবে মন দিয়ে কাজ করো, যা কাজ করো। এবার আমাদের এনার্জিটা সবার একটা আছে, একটা অবধি আমাদের এনার্জি আছে, তাই তো? স্ট্রেস কাকে বলে? যখন আমাদের কাজ বেশি, সময় কম, অথবা কাজ বেশি, এনার্জি কম, রাইট? এবার আমাদের জীবনে এরকম হতে পারে কি যে 24 ঘন্টার যে আমরা 36 ঘন্টা করতে পারি, পারি না। 24 ঘন্টা আমাদের সবার বাধা, সে পিএম এরও বাধা, একজন ভিখারিরও বাধা। কাজ কি চাইলে আমরা কমাতে পারি? আমি বললাম জুলাইয়ে পরীক্ষা, আমি দেব না, আমার জন্য মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাক, হবে? হবে না। কাজটাও আমরা পাল্টাতে পারি না। আমরা কোথায় কি পাল্টাতে পারি? আমাদের এনার্জিটা পাল্টাতে পারি। ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া, ঠিকঠাক ভাবে মানসিক অবস্থা যদি থাকে, আমাদের কিন্তু এনার্জি পাল্টায়। মন খারাপ থাকলে আমাদের কোনো কাজই করতে ভালো লাগে না, রাইট? তো যখন মন খুব খুশি থাকে, তখন আমরা এত এত কাজ করে নিই, ক্লান্তি হই না। দেখবে বাড়িতে যখন বিয়ে লাগে, মা তাদের সব পায়ে ব্যথা, সব কোমরে ব্যথা চলে যায়, দৌড়ে দৌড়ে উঠে নেমে সব কাজ করে না? কারণ মনটা তাদের ভালো থাকে। তো মনটা যদি আমি ভালো রাখতে পারি, তাহলে আমার এনার্জিও বাড়তে পারে। তো এই 3টে ফিল্ড কি কি না, সিনসিয়ারিটি ইন অ্যাকশন, পিউরিটি অফ হার্ট, আর কি ছিল, আমি দেখো তোমাকেও জিজ্ঞেস করছি, ক্ল্যারিটি অফ মাইন্ড। এই 3টে যদি আমাদের ঠিক থাকে, গ্যারান্টিড সে মানুষটা হ্যাপি থাকবে, আর গ্যারান্টিড সে মানুষটা সাকসেসফুল হবে। আমি তো উত্তরটা ঠিক দিয়েছি? একদম। থ্যাংক ইউ ঠিক সো মাচ। আছে। কারণ হচ্ছে আমরা ছোট ছোট জিনিসগুলোই বুঝতে পারি না, এগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কোথাও একদম। গিয়ে হয়তো হ্যাঁ নিজের লাইফের সাথে মেলাতে পারি না, বা যখন ভুলে নিজের থাকি। সময় আসে এটাকে বিচার করার, হয়তো সেটা নিজের জন্য করা হয়ে ওঠে না আর কি কোনোভাবে। একদম। তো এটাই হয়ে যায় আর কি তুমি সমস্যা। ঠিক বলেছো। জানো, আজকে আমি একজন আমার যে সিনিয়র ম্যামের সাথে কথা বলছিলাম, মানে আমার যে প্রফেসর তার সাথে কথা বলছিলাম, তো একটা কেস ডিসকাস করছিলাম। তো সেইটাতে বলছিল ম্যাম যে দেখো, যখন আমার সাথে যদি এই ঘটনাটা ঘটে, আমিও কিন্তু তখন কষ্ট পাবো, আমিও উচাটন হব। মানে আজকে যদি আমার বাড়িতে আমার মার বা বাবার শরীর খারাপ হয়, আমি কিন্তু খুব চিন্তিত হব, রাইট? তো ঠিক তেমনি যখন জীবনে প্রবলেম আসে, তখন কিন্তু আমরা সবসময় স্বচ্ছ মন নিয়ে ভাবতে পারি না। ভাবতে পারি না বলেই কিন্তু আমাদের কাজটা আসে। সেই জন্যই কি আমাদের লাইফ থেকে এই যে পজিটিভিটি গুলো বা এই হ্যাপিনেস, যে ছোট্ট কিছুতে খুশি হওয়া বা খুব অল্পে খুশি হওয়ার যে ব্যাপারটা, সেটা কি চলে যাচ্ছে? চলে যাচ্ছে, কিছু ক্ষেত্রে লোকের তো নিশ্চয়ই চলে যাচ্ছে, আবার কিছু লোক দেখছি আজকাল খুব সচেতন। মানে আগে যেমন আমি দেখতাম যে লোকে কাউন্সিলিং করতে, খুব কিছু না হলে কাউন্সিলিং করতে আসতো না, কিন্তু আজকাল কিন্তু ছোট ছোট বিষয়, যেমন ভাবো বাচ্চা ঠিকভাবে পড়াশোনা করছে না, বা আমার মনটা একটু বেশি দিন খারাপ, তাই আমি জীবনটাকে ঠিকভাবে চালাতে পারছি না, এইসব এইসব কারণেও কিন্তু আসছে। মানুষ সচেতন হচ্ছে এবং সচেতন হয়ে নিজের জীবনটাকে কিন্তু পাল্টাচ্ছে। তাই সব রকম দুটোই আছে, মানে একটা দিকে যেমন চলেও যাচ্ছে, আবার আরেকটা দিকে আবার কিছু লোক সচেতন হয়ে সেটাকে রিট্রিভ ব্যাকও করছে। দুরকমই আছে। পজিটিভিটি বা এই যে কোনো কিছুকে আমি পারবো বা আমার দ্বারা হবে বা আই ক্যান ডু দিস, যে ব্যাপারগুলো আমরা বলি সবসময়, তাই আমরা ছোট থেকে শিখে এসেছি যে তুমি হুম, চেষ্টা করো, চেষ্টার কোনো হুম, ত্রুটি রেখো না, যেটা হুম, সকল আমাদেরকে শেখানো হয়।
বা এই যে পজিটিভিটিটা, কোনো কাজের যে এনথুসিয়াজম, এই জিনিসগুলো, এইগুলো অনেকটা কোথাও গিয়ে কিন্তু কাজ করে মানে লো এবিলিটি, যেখানে মানুষ হয়তো এনার্জির জন্য হোক বা যে কোনো কারণেই হোক বা মেন্টাল অবস্থা তার যেরকম থাকে, সেই অনুযায়ী কিন্তু অনেক সময় নেগেটিভিটিটা বেশি প্রকাশ পায় কোথাও গিয়ে। কারণ আমরা বলি যে আমাদের মানুষের মধ্যেই কিন্তু ভালো খারাপ দুই আছে, একটি মানুষের মধ্যেই। তো সেই জায়গা থেকে হয়তো কোথাও গিয়ে নেগেটিভিটিটা বেশি মাত্রা ছাড়িয়ে দেয়। মানে পজিটিভিটিটাও আমাদের মধ্যেই আছে, কিন্তু সেটা কোথাও কম হয়ে যায়, আর নেগেটিভিটিটা বা পারবো না এই ধরনের জায়গাগুলো বেশি চলে আসে। এগুলোর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? কারণ অনেক। যদি আমি এক্সটার্নাল ফ্যাক্টর গুলো ধরি, মানে বিশাল কারণ। যেমন এক্সটার্নাল ফ্যাক্টর যদি আমি ধরি, তাহলে সবচেয়ে আগে কারণ হলো কি, আমাদের সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যে দেখো, আমাদের রূপলী পর্দায় যে মানুষগুলোকে আমরা দেখি চকচকে, তাদের জীবনের সাথে, তাদের লুকসের সাথে আমরা সমানে কম্প্যারিজন করতে থাকি। তার ফলে আমাদের একটা খামতি আসে, দুঃখ আসে, রাইট? ঠিক ওদের মতো হওয়া বা একটা সোশ্যাল মিডিয়ায় ভাবো যেমন দেখাচ্ছে খুশি খুশি গৃহকোণ, নর্মাল লাইফে তো তুমি যেমন বললে আপস এন্ড ডাউনস থাকে, ভালো থাকে, মন থাকে, মুড অফ থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়া তো সেটা দেখায় না। এই কম্প্যারিজনের জন্য আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর মধ্যে এটা একটা বিশাল কারণ আমাদের মন খারাপ হয়ে যায়। নেক্সট কিরকম না, নেগেটিভ নিউজ। এই যে আমরা নিউজ দেখি, নিউজ তো দেখা ভীষণ দরকার, কারণ আমাদের সচেতন হওয়া দরকার আমাদের চারিপাশে কি ঘটছে। কিন্তু কিছু মানুষ বারবার বারবার নেগেটিভ নিউজ গুলো দেখতে থাকে, এবং টু অ্যান এই এক্সটেন্টে চলে যায়, আমাদের কাছে এরকম ক্লায়েন্ট আসে যে মানুষটা হয়তো বাড়ির থেকে বেরোতেই ভয় পেতে শুরু করে, যাকে আমরা স্যাড বা জেনোফোবিয়াতে সে চলে যায়। সে ভয় পায়, কারণ নিউজে সে কিছু একটা ঘটনা দেখেছে, হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, সে ভাবে যদি আমার হয়ে যায়। এটা একটা কারণ হয়। তারপরে কি না, আনহেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট। বসে যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো মেনে হয়তো সেই ওয়ার্ক এনভায়রনমেন্টটা নেই, হতে পারে সেখানে অত্যাধিক তোমার বুলিং হচ্ছে, ওয়ার্ক লাইফে যে একটা ব্রেক দেওয়ার কথা, ব্রেক দিচ্ছে না নানান রকম ভাবে। যদি তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট ভীষণ আনহেলদি হয়, একটার পরে তোমার মুড সেটা এফেক্ট করে। আর কি না, দেখো আমরা মানুষরা একা থাকতে পারি, কিন্তু আফটার অল আমরা মানুষ তো একটা সমাজবদ্ধ জীব, রাইট? তো যেখানে আমাদের সোশ্যাল ইন্টারাকশনের প্রচন্ড ল্যাক হয়, সেইটাও কিন্তু আমাদের খুব বেশি দুঃখ দেয়। এটা হলো এক্সটার্নাল। এবার ইন্টারনাল কি, ইন্টারনাল কেমন হতে পারে? ইন্টারনাল হতে পারে ভাবো নেগেটিভ সেলফ টক। কিরকম না, আমার দ্বারা কিছু হবে না, দূর বাবা, আমি তো খারাপ, আমি তো অশুভ, এটা হতে পারে। তারপরে ইন্টারনালি কি হতে পারে না, পেসিমিস্টিক থিঙ্কিং বা নকারাত্মক ধারণা। অর্থাৎ এইটা ভালো হবে না, কিছুই ভালো হবে না, আরো খারাপ হবে, আগামী দিন আরো খারাপ। এগুলো কিন্তু আমাদের মনের মধ্যেই চলছে, এটা কিন্তু বাইরে থেকে আমাদের আসছে না। তারপরে নিজের ব্যাপারে একটা অদ্ভুত এক্সপেকটেশন, মানে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। যেমন ভাবো, আমি ভাবলাম আমি সুস্মিতা সেনের মতো দেখতে হতে চাই, এটা সম্ভব না। না, ও নিজেকে যেভাবে গ্রুম করেছে, আমি তো নিজেকে ছোটবেলা থেকে সেভাবে গ্রুম করিনি। তো কিন্তু আমি হঠাৎ করে এখন ভাবলাম, তো আমি যদি তার সাথে তুলনা নিজের করতে পারি, তখন আমার কি হবে, একটা ডিপ্রেশন হবে, মন খারাপ হবে। আমি আমার সিনিয়র যারা, তাদের সাথে নিজের তুলনা করে নিজেকে আপলিফট করতে পারি, কিন্তু একদম যার সাথে আমার কোনো মিলই নেই, আমি তার সাথে তুলনা করলে তো আমাদের মন খারাপ হবে। তারপর প্রচন্ড বেশি স্ট্রেস, এইসব নানা কারণ, নানা কারণ আরো আছে। যদি চাও আমি তোমাকে পুরো শোটা কারণই বলে যেতে পারি। তোমার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমি বলতে পারি, মানে উত্তর দিতে পারি। তাছাড়া এমনি বিহেভিয়ার একটা হয়, আর একটা এনভায়রনমেন্টাল হয়। বিহেভিয়ার যেমন কেমন, যেমন আনহেলদি হ্যাবিট থাকে, নেশা হতে পারে, হোয়াট এভার আনহেলদি হ্যাবিট হতে পারে, বা ঠিক সময় খাওয়া দাওয়া করে না, ঠিক সময় ঘুমায় না, ঘুমানোর সময় ঘুমোয় না, আমাদের যতটা ঘুমানো দরকার তার চেয়ে বেশি বা কম ঘুমায়। তারপরে জীবনে কোনো লক্ষ্য নেই, কেন বেঁচে আছি, কোনো লক্ষ্যহীন জীবন, তাতেও কিন্তু মন খারাপ হয়। আমরা যেমন ক্লায়েন্ট এলে তার জীবনে একটা লক্ষ্যকে সেট করি, তারপরে
কোনো দায়িত্ব নিতে চায় না সে। তুমি যদি জীবনে কোনো দায়িত্ব না নাও তাহলেও কিন্তু তোমার মন খারাপ হয়। তারপর কি না, সমানে মনটা আমি অতীতে চলে গেলাম। আমার ছোটবেলাটা কি ভালো ছিল, এখন এরকম কেন? অথবা আমার ছোটবেলাটা এত খারাপ ছিল বলে আজকে আমার এরকম। এখন যে রিসোর্সটা আছে সেটা নিয়ে তুমি এগিয়ে চলো, সেটা না করে আমি অতীতে কি হলো না বা কি হলো সেই নিয়েই আমি শুধু ভেবে যাচ্ছি। এটাতেও আমরা অনেক সময় কষ্ট পাই। আর তাছাড়া দেখো এনভায়রনমেন্টাল ইস্যু তো আছে, যেমন দারিদ্রতা, খাদ্যের অভাব, ম্যালনিউট্রিশন। তারপরে ভাবো আমি চাই আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে, আমি বা সঠিক যে প্রয়োজন, জিনিসপত্রের প্রয়োজন তার যাতে বড় হয়, সেগুলো আমি দিতে পারছি না। অত্যাধিক আওয়াজ, অনেক সময় দেখা গেছে খুব ছোট বাচ্চার সামনে যদি সমানে জোরে টিভি চালানো যায় তার কিন্তু মানসিক ভারসাম্য একটা প্রভাব পড়ে। এগুলো সব এনভায়রনমেন্টাল কারণ। এরকম মানে প্রচুর প্রচুর আছে কারণ, কারণের শেষ নেই, প্রচুর কারণ আছে। অনেক সময় পাস্ট কোনো ট্রমা এগুলো তো মানুষের ওপর অনেকটা প্রভাব বিস্তার করে এবং সেই জায়গা থেকে হুম, সে বেরোতে পারে না। এটা হুম, বা ওটাকে নিয়ে ধরে বসে থাকা, সেখান থেকে বেরোতে না চাওয়া, ওই যেটা প্রথমেই বললাম যে মানুষ কিন্তু ওই যেটা আপনি বললেন যে ওই যে খারাপ নিউজটা রয়েছে সেটাকেই মানুষ বারবার দেখে, বারবার সেটাকে গ্লোরিফাই করা হয়। কিন্তু হয়তো কোথাও একটা সম্প্রীতির কোনো খবর বা কোনো একটা ভালো জিনিস যেটা সমাজের জন্য কল্যাণময়, সেরকম নিউজ খুব একটা হয়তো সেইভাবে আসে না এবং মানুষ সেভাবে দেখে না। আর যদি গল্পের কথা বলি, দুই তিন হুম, ধরনের যদি গল্প বা সিনেমা, মুভি যে কোনো হুম, কিছু যদি আমরা দেখে থাকি, তাহলে হয়তো যেগুলোর এন্ডিং খুব একটা ভালো নয়, এন্ডিংটা হয়তো হ্যাপি নয়, সেই মুভিগুলো বা সেই সিরিজগুলো কিন্তু বেশি পপুলারিটি পায়। তো এটা আমার মনে হয়েছে। গল্পের ক্ষেত্রেও তাই, যে গল্পগুলো হয়তো শেষ হয় না, কোথাও একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যায়, তো মানুষ বেদনা, এগুলো বেশি পছন্দ করে। মানে হ্যাপি এন্ডিংটা একদম। হয়তো শুনতে ভালো লাগে, কিন্তু সেটা হয়তো মানুষ এভাবে নিতে চায় না। তো এই ঘটনাগুলো জীবনের সাথে খুব জড়িত। এবার দেখা যাচ্ছে বর্তমান দিনে কোভিড এর পর আরো বেশি এটা এসেছে। এই সংখ্যাটা মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে। তো হুম। এই জায়গা থেকে বেরোনোর উপায়টা কি? বা আমরা যদি এরকম ফেজের মধ্যে দিয়ে যাই, তাহলে সেখান থেকে মুক্তির উপায়গুলি কি কি হতে পারে? আহ দেখো মুক্তির তো অনেক উপায় আছে, সত্যি কথা প্রচুর উপায় আছে মুক্তি। হ্যাঁ, তার মধ্যে আমি সহজ যদি আমরা দেখি আমাদের যে হ্যাপি হরমোন গুলো আছে, কিসে সবচেয়ে বেশি সিক্রিট করে সেই কারণগুলো ধরি। যেমন ভাবো আহ রেগুলার আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বুঝতে পারছো, রেগুলার যদি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি আমাদের তাহলে কিন্তু হ্যাপি হরমোন সিক্রিট করে। সেটা ডান্স হতে পারে, সেটা এক্সারসাইজ হতে পারে, সেটা দৌড়ানো হতে পারে, সেটা এক্সারসাইজ হতে পারে, বয়স হলে দৌড়ানো নয় হাঁটা হতে পারে, স্ট্রেচিং, এই ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য স্ট্রেচিং হতে পারে, যোগা হতে পারে। এইটা আমাদের কিন্তু রেগুলার করা প্রচন্ড ইম্পর্টেন্ট। আর কি কিভাবে আমাদের হ্যাপি হরমোন সিক্রিশন হয়? আরেকটা হলো কি রিল্যাক্সেশন টেকনিক। আজকে কিন্তু ওয়ার্ল্ড মেডিটেশন ডে, তো মেডিটেশনের কথা বলতেই হবে, কারণ এই মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক, এইটার জন্য কিন্তু আমরা অনেকে অনেকে আমাদের মন খুব শান্ত থাকে, আমাদের মন খুব খুশি থাকে। তো রেগুলার মেডিটেশন, রেগুলার যদি তুমি রিল্যাক্সেশন টেকনিক করো বা মেডিটেশন করো, তাহলেও কিন্তু তোমার জীবনের উৎকর্ষতাটা বৃদ্ধি পায়। আর আমরা কি করতে পারি? সেলফ কেয়ার করতে পারি, বেসিক হাইজিন। দেখবে একটা যে ফুটফুটে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা বেশ হ্যান্ডসাম ছেলে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে আয়নায় চুল ঠিক করছে, হঠাৎ তারা যখন বিয়ের পর মা বাবা হয়ে যায় চুল আঁচড়াতেও ভুলে যায়। আর তুমি যদি দেখো পোস্টপার্টাম ডিপ্রেশন কিন্তু খুব বেশি হয়। একটু পরিপাটি হয়ে থাকা, একটু মাছ, সবার খাবার, সবাই যা খেতে ভালোবাসে সেই রান্নাগুলো বা সেই খাবারগুলো নিয়ে আসা হলো, মাঝে মাঝে নিজেদের পছন্দে খাওয়া, খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো করলে কিন্তু মন অনেক 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 ভালো। আর তাছাড়া তো আমরা থাকি যে আমরা পার্সোনালাইজড গাইডেন্স করে মানে রিল্যাক্সেশন টেকনিক আমরা বানিয়ে দিই,
সেই মানুষটা, দেখো আমরা প্রত্যেকটা মানুষ তো আলাদা, তো প্রত্যেকটা মানুষের কিন্তু যদি ধরা হয় আজকে সলিউশনও আলাদা। তো পার্সোনালাইজড করে আমরা কিভাবে তারা ভালো থাকবে সেই গাইডেন্সে কিন্তু আমরা দেখি যে এই মানুষটা এইটা করলে ভালো থাকবে, কি করে মাইন্ডটাকে ম্যানেজ করবে সেটা আমরা শেখাই। তারপর হেলদি যে হ্যাবিট আছে সেই হেলদি হ্যাবিট গুলো কি করে জীবনে আসবে। মানে তুমি শুধু নেটফ্লিক্স না দেখে একটু ঘুমাও, তুমি শুধু টিভি না দেখে একটু এক্সারসাইজ করো, সুইগি করে, আমি বলছি না সুইগি খারাপ, সুইগি করে শুধু বাইরের খাবার না খেয়ে একটু বাড়ির খাবার খাও। এরকম হেলদি, যে খুব সাধারণ হেলদি হ্যাবিট, এই হেলদি হ্যাবিট গুলো এনভাইব করলে কিন্তু জীবনটা অনেকটা ভালো হয়। আমাদের একটা গ্রুপও আছে, আজকের যে টপিক সেই টপিকেই একটা গ্রুপ ফর্ম করেছে আমাদের যে টিম আছে, তারা সেই গ্রুপ লিঙ্কও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা চাইলে এর মধ্যে সবাই গ্রুপটাতে তোমরা এন্টার করতে পারো। আমি, তামান্না, সুইটি আমরা সমানে গ্রুপে কিছু না কিছু ফিড দিতে থাকবো, যাতে তোমরা আরো অনেক কিছু জানতে পারো। আর আমাদের হয়তো জানুয়ারিতে একটা মেডিটেশন ব্যাচ শুরু হবে, এই সব ডিটেলস গুলো গ্রুপে আমরা দিতে থাকবো। তো গ্রুপ লিংক শেয়ার করা হবে, যদি যারা যারা ইন্টারেস্টেড তারা সেই গ্রুপ লিংকে গিয়ে গ্রুপে এন্টার করতে পারো। আর গ্রুপে এন্টার করলে আমাদের সব ডিটেলসও তোমরা পেয়ে যাবে। আরো যদি কারো কোয়েশ্চেন থাকে বা কিছু, আমরা কেউ না কেউ তার সব আনসার দেবো। হ্যাঁ, আমিও এটা বলতাম, যেহেতু আজকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে এবং আমি সকলকেই বলেছিলাম যেটা হচ্ছে নিউ ইয়ারের জন্য বা আগামী বছর যাতে সকলের ভালো কাটে সেই জায়গা থেকে আমরা অ্যাজ আ হেলথ কোচ একটা অবশ্যই আমাদের কিছু স্টেপ থাকবে। তো এটাই সেইটা যে আমরা একটা নতুন গ্রুপ ফর্ম করেছি, সেখানে মেন্টাল হেলথ নিয়ে আলোচনা তো হবেই, তার সাথে সাথে আমি নিজে অ্যাজ আ প্র্যাকটিশিং ডায়েটিশিয়ান হিসাবে দেখেছি যাদের ক্ষেত্রে স্ট্রেস লেভেলটা অনেকটা বেশি, তারা হয়তো কোথাও বা পিসিওডি পিসিওএস এর সমস্যায় যারা ভুগছেন, তারা শুধুমাত্র স্ট্রেস লেভেল এত হাই বলে ওয়েট কমাতে পারছেন না, কোনোভাবেই পারছেন না। অথচ তারা কিন্তু সমস্তটা ভালোভাবেই মেনটেন করছেন, এক্সারসাইজও করছেন, কিন্তু কোথাও গিয়ে স্ট্রেস লেভেলটা এতটাই বেশি, মানে একাগ্রতা নেই মনের মধ্যে। হয়তো সে ফলো করছে সবকিছুই, কিন্তু ওই একাগ্র চিত্ত যেটা প্রথমেই বলেছিলেন ম্যাম, তো ওই জায়গা থেকে তারা সেটাকে নিতে পারছে না। এবং তার ফলে কি হচ্ছে, তার স্ট্রেস হরমোন বাড়ছে। কারণ এই যে হ্যাপি হরমোনের কথা ম্যাম বললেন, ওটা নিয়ে আমরা আরো আলোচনাতে আসবো। তো একইভাবে কিন্তু স্ট্রেস হরমোনটাও কাজ করে। তো স্ট্রেস হরমোন যদি কোনোভাবে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু শত চেষ্টা করলেও ডায়েট বা ব্যালেন্স ডায়েট কোনোভাবে হেল্প করে না স্ট্রেস লেভেল হাই হয়ে গেলে। এবং তখন আমাদের যেটা দরকার এক্সারসাইজ, মানে ফিজিক্যাল এক্সারসাইজের থেকেও বড় বেশি যেটা দরকার সেটা কিন্তু স্পিরিচুয়াল হিলিং বা মেন্টাল হেলথের একটা সেশন, বিশেষ করে মেডিটেশন। মেডিটেশনের থেকে বড় মনে হয় না আর কিছু হয়। ঠিক এই কারণটার জন্যই আমাদের এই শোটা অ্যারেঞ্জ করা, এবং আগামী দিনে ঠিক এটাই সারপ্রাইজ ছিল সকলের জন্য যে আমরা কিছু ওয়ার্কশপ করতে চলেছি আগামী দিনে। অবশ্যই সেখানে সুদেষ্ণা ম্যাম থাকবেন, তারান্নুম জাহান তিনি ব্যাক স্টেজে আছেন, আমাদের সঙ্গে সব সময় রয়েছেন। সুইটিকে থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি ওটাই বলছিলাম যে আমরা এই অন লাইভ এটা শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। এছাড়া অন লাইভ কি হয়, কোনো বাইরের মিডিয়া বা গ্রুপের কোনো লিংক বা কিছু শেয়ার করা যায় না, তো এটা একটু সমস্যা হয়। সেই জন্য আমরা আলাদা করে একটি পোস্ট দিয়ে দেবো, আর এই লাইভ লিঙ্কটাও থাকবে, যাতে এটা দেখেও তোমরা জয়েন করতে পারো বা আমার সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েও তোমরা দেখতে পাবে। দরকার হলে স্ক্যানারও দিয়ে দেবো, যাতে সরাসরি স্ক্যান করেও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যেতে পারবে। তো এটা এমনি কিছু না কিছু পোস্ট হেলথ নিয়ে, মেডিটেশন নিয়ে তো থাকবেই, কিন্তু আগামী বছরে অর্থাৎ কামিং জানুয়ারি থেকে আমাদের একটা ওয়ার্কশপ শুরু হবে। তো সেখানে সাইকোলজিস্ট হিসাবে এবং মেডিটেশন করানোর জন্য কিন্তু ম্যাম থাকবেন। তো যারা ইন্টারেস্টেড তারা সকলেই জয়েন করো, কারণ আমার মনে হয় সর্বোপরি সারাদিনের সমস্ত কাজের পরেও বা আমরা অ্যাজ একজন লেম্যান হিসেবে বা আমাদের যেটা বললেন ম্যাম, যে আমাদের একটা সত্যি জীবনের গোল থাকা দরকার। যদি গোলটা না থাকে তাহলে আমরা বাঁচবো কিসের জন্য? অনেক মানুষ যারা আহ, খুব বয়স্ক হয়ে যান, আমি এরকমও দেখেছি, তাদের মানসিক কষ্ট এতটা বেশি হয়ে যায়, তারা বাঁচতে চায় না। তো তাদের কাছে মৃত্যুটা অনেক বেশি
আপন বলে মনে হয় বাঁচার থেকে। তাহলে বেঁচে থাকার জন্য সত্যিই তো কিছু দরকার। সেই গোল সেটিংটা খুব জরুরি, আর সেলফ কেয়ার। তো এইটার জন্যই আমাদের এই উদ্যোগ। আশা করি সকলকে আমরা পাশে পাবো। আর যতটা পারবো আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে, ফিজিক্যাল হেলথ নিয়ে আগামী দিনেও কাজ করে যেতে চাইবো। তো যাই হোক, আমরা একদম। টপিকে ফিরে আসি। তো আমরা হ্যাপি হরমোন নিয়ে কথা বলছিলাম। হ্যাপি হরমোন জিনিসটা কি আমরা একটু জানবো ম্যাডামের থেকে। আর এরকম হরমোন গুলো কি কি রয়েছে। আর যদি হ্যাপি হরমোন গুলো আমরা বাড়াতে চাই, যেমন আমি বললাম যে হ্যাপি হরমোনের পাশাপাশি কিন্তু স্ট্রেস হরমোনও রয়েছে, সেটাও কিন্তু আমাদের বডিতেই একদম। প্রডিউস হয়। তো তাহলে হ্যাপি হরমোন গুলো কি কি এবং কিভাবে আমাদের শরীরে কাজ করে, বা কোনো কোনো অ্যাক্টিভিটি, পার্টিকুলার কিছু অ্যাক্টিভিটি থাকবে যার জন্য আমরা হ্যাপি হরমোন গুলো বাড়াতে পারি, তো এগুলো একটু আমাদেরকে বলে দেবেন। একদম। প্রথমে স্ট্রেস হরমোনটা বলি। দেখো, স্ট্রেস হরমোন আমাদের কেন দরকার? অনেকের মনে হতে পারে না যে ভগবান আমাদের দিল কেন, বা মাদার নেচার, আমাদের যে নেচার স্ট্রেস হরমোনটা দিল কেন। দেখো, আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা তো আসলে কেভে ছিলাম একটা সময়, তাই তো? আমরা গুহাতে ঠিক একটা সময় ছিলাম, জঙ্গলের মধ্যে বসবাস করতাম। তো সেই সময় আমাদের বাঁচার জন্যই স্ট্রেস হরমোন গুলো থাকবে, মানে প্রচন্ড প্রয়োজন হতো। আমাদের সবসময় সজাগ হয়ে থাকতে হতো। এই একটা বাঘ চলে এলো, এই একটা সাপ চলে এলো, এই বন্যা চলে এলো, কারণ আমরা অনেক বেশি প্রকৃতির উপর তখন নির্ভরশীল ছিলাম। এর জন্য আমাদের স্ট্রেস হরমোনটা সেই সময় সত্যিই প্রয়োজন হতো। অ্যামিগডালার তখন দরকার ছিল, এই যে ফাইট অ্যান্ড, মানে ফাইট অথবা ফ্লাইট, এটা আমাদের প্রচন্ড দরকার ছিল। বলে কি করে হবে, আমাকে তো একটা যদি বিপদ আসে, আইদার আমাকে যুদ্ধ করতে হবে, বা একটা বাঘ এলে আমি পারবো না যুদ্ধ করতে, আমাকে পালিয়ে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হলো, সেই জঙ্গলে তো এখন আমিও নেই, তোমরা কেউ নেই। তাহলে এই সবসময় স্ট্রেস হরমোন গুলোকে এত সজাগ করে রাখার কোনো প্রয়োজন আছে কি? তার জন্য আমাদের হ্যাপি হরমোন গুলো বাড়াতে হবে। হ্যাপি হরমোন, প্রথমেই হ্যাপি হরমোন বললেই আমাদের কি মনে পড়ে যায়? প্রথমেই হলো গিয়ে আমাদের স্টেরোটোনিন। স্টেরোটোনিন কি করে বাড়ে? স্টেরোটোনিনও কিন্তু এক্সারসাইজ করলে বাড়ে। আমাদের রিল্যাক্স থাকলে স্টেরোটোনিন বাড়ে, আর আমাদের সূর্যের আলোর থেকে আসে। এই যে ফেয়ার অ্যান্ড লাভলি ফর্সা থাকলে চলবে না, নয় খুব করে সানস্ক্রিন মাখো, মিঠে সূর্যের আলোতে যাও, তাহলে স্টেরোটোনিন বাড়বে। আজকে যদি তুমি দেখো যে নরওয়ে নরওয়ে বা সুইডেন, যেখানে পোলার, মানে আমাদের তো সূর্যটা নেমে যায়, পোলার কি হয়, দীর্ঘ 24 ঘন্টা ধরে রাত্রির চলে, ওখানে ওই সময়টা দিয়ে ডিপ্রেশনের রেট প্রচন্ড হাই হয়ে যায়। তো এই স্টেরোটোনিন কি করে, আমাদের খিদেটাকে কন্ট্রোল করে। মন খারাপ হলে খিদে পায় না, হয় না? কারণ সেই সময় আমাদের স্টেরোটোনিন যথেষ্ট সিক্রিশন হচ্ছে না। ঘুম আসে না, ঘুম নিয়ন্ত্রণ করে। তারপরে কে চলে এলো? সবাই বলে ডোপামিন। বলে না, এটা করলে আমার খুব ডোপামিন ক্ষরণ হচ্ছে। সেদিন আমার একটা ক্লায়েন্ট আমাকে বলছে, আচ্ছা এই কাজটা আমি করছি যে আমার ইচ্ছা হচ্ছে বলে করছি, না ডোপামিন সিক্রিশনের জন্য করছি? বললাম যে কারণেই করো, কাজটা ভালো তো, আর ডোপামিন সিক্রিশন হওয়াটাও ভালো তো, তাই কন্টিনিউ ডুইং ইট। তো ডোপামিন আমাদের কখন হয়? যখন আমরা খুব আনন্দে থাকি, তখন আমাদের ডোপামিন হয়। আমাদের কিরকম করলে আনন্দ হয়? না, যখন আমরা সোসাইটির সাথে মিশি। কিরকম মিশলে? অল্ট্রুইজম। হোয়াট ইজ অল্ট্রুইজম? যখন আমরা মানুষকে হেল্প করি। দেখবে একটা চকলেট আমি কিনলাম, হ্যাঁ, সেটা আমি একা খেলাম, খুব আনন্দ হবে। সেটা আমি পরিবারের সাথে ভাগ করে খেলাম, বন্ধুদের সাথে দিয়ে খেলাম, আরেকটু আনন্দ হবে। মনে আছে না, ছোটবেলায় আমরা চকলেট ভাগ করে খেতাম, সেই গল্পগুলো কিন্তু আমরা এখনো বলি। ভাবো, আমি একটু বেশি চকলেট কিনে সেটা যদি একটা অনাথ আশ্রমে দিয়ে এলাম, বা কোনো রাস্তার বাচ্চাদের দিলাম, কেমন লাগবে? সারা জীবন সেই ঘটনাটা মনে থাকবে। কারণ এই অল্ট্রুইজম, বা আমরা যখন লোকে হেল্প করি, সেবা করি, তখন আমাদের কি হয় না, ডোপামিন একদম এত এত ডোপামিন সিক্রিশন হয়। আর সেই আনন্দটা না, উই অলওয়েজ নার্চার, এটা আমাদের মধ্যে সব সময় থাকে। তারপরে কি না, তারপরে কি এন্ডরফিন। এন্ডরফিন কি করে না, এন্ডরফিন হলে গিয়ে আমাদের একটা ন্যাচারাল পেইন কিলার। দেখা গেছে যখন একটা মেয়ে মা হয়, আমাদের ন্যাচারাল ডেলিভারিতে যে মা হয়, তখন কিন্তু তার
প্রচুর এন্ডরফিনটা সিক্রিট হয় বলে অতটা যন্ত্রণা সে নিতে পারে। তো আমরা ঠিক এই ক্ষেত্রেও আমরা যখন মানুষের জন্য কিছু করি, এই যে দেখবে মাদের অনেক সময় হয় না আর্থারাইটিসের জন্য ব্যথা নানান জায়গায়, কিন্তু সেই ব্যথা নিয়েও যখন বাড়িতে গেস্ট আসে, তার অনেক ভালোবাসার লোকগুলো আসে, সেই ব্যথা নিয়েও সে রান্নাটা করে। কারণ এই যে মানুষকে যে খাওয়াচ্ছি, সেই যে আনন্দটা, এই আনন্দটার জন্য এন্ডরফিনটা ন্যাচারাল পেইন কিলার। আনন্দ, সবাইকে খাইয়ে বা লোকের জন্য করে যে আনন্দ হয়, তখন আমাদের এন্ডরফিনটা সিক্রিট হয়। দেখা গেছে খুব ডিপ্রেস যে মানুষটা, তার কিন্তু ব্যথা বেদনাগুলো অনেক বেড়ে যায়। সেম রিজন কেন? আমাদের এন্ডরফিনটা তখন কি হয়, একটু কম সিক্রিট হয়। তারপরে হলো কি অক্সিটোসিন। আমার মনে হচ্ছে যেন আমি পরীক্ষা দিচ্ছি, পরপর আমি মনে করছি এরপরে কি। আমরা একটা গান বানিয়েছিলাম পরপর পরপর হরমোন গুলো, যাতে কোনো হরমোন যদি আসে এই কোয়েশ্চেনের আনসারটা কোনোটা মিস যায় না। ওই গানটাই আমার মাথার মধ্যে বারবার বারবার আসছে। তো অক্সিটোসিন কি না, অক্সিটোসিন হলে কি কাডল হরমোন, বলে না জাদু কি ঝপকি। তো তুমি যদি দেখবে এই যে প্রত্যেকটা রিলিজিয়ন যদি দেখো, আমাদের কোলাকুলি করা আছে, আছে না? কারণ আমরা যখন কাউকে কোলাকুলি করি বা হাক করি, আমাদের খুব একটা ভালো লাগে। আমরা যখন একটা ছোট্ট বাচ্চাকে জড়িয়ে ধরি, আনন্দ হয় না? এই যে বাড়িতে যাদের পেট আছে, কুকুর আছে, বেড়াল আছে, তাকে আদর করি, কেমন লাগে? আমাদের ভালো লাগে, তাই না? অক্সিটোসিন আমাদের সিক্রিশন হয়, এটা টাচ থেকেই আসে। তো সবসময় তার মানুষজনকে আমরা পাবো না যে ধরে এরকম করে জড়িয়ে ধরবো। তো আমরা একটা কুকুর বেড়াল পুষতে পারি, বা হয়তো রাস্তার কত কুকুর বেড়াল খেতে পায় না, একটু খেতে দিলাম, তাদের একটু মাথায় আদর করে দিলাম, ওরাও একটু ভালো থাকে, আমাদেরও কি, আমরাও ফ্রিতে একটু অক্সিটোসিন পেয়ে যাই। তারপরে কি না, গাবা। গাবা কি? গাবা হলো কি গামা অ্যামিনোবাইটিক অ্যাসিড। গাবা কি করছে না, গাবা আমাদের মনটাকে ভালো রাখছে, মনটাকে খুব শান্ত রাখছে। তুমি বলছিলে না যে আমাদের মন উচ্চাটন হয়েছে, এইটা আমাদের মনটাকে শান্ত রাখে। তো অবভিয়াসলি আজকে যে ডেটা, সেটা করলে আমাদের মন এমনি শান্ত হয়। অর্থাৎ আমরা যদি রিল্যাক্সেশন টেকনিক বা মেডিটেশন করি, আমাদের এমনি মনটা শান্ত হয়ে যায়। কেউ কেউ আবার অ্যাড্রেনালটাকেও কিন্তু হ্যাপি হরমোন ধরছে। এটা একটু ডাইসি, কেউ হ্যাপি মানে অ্যাড্রেনালটাকে ধরছে, আবার কেউ কেউ ধরছে না। কেন ধরছে? কারণ যখন আমাদের বিপদ আসে, এই অ্যাড্রেনালের জন্যই আমাদের একটা অদ্ভুত উৎসাহ আর শক্তি পেয়ে যায় সেই বিপদটাকে মোকাবিলা করার জন্য। একটা ইউফোরিক মোডে চলে আসি, এসে আমরা মোকাবিলা করতে পারি। তুমি দেখবে এই যে সৈনিকরা যে যুদ্ধ করতে যাচ্ছে, ওদের মধ্যে একটা, দেশের জন্য আমি যুদ্ধ করছি, তো ওদের মধ্যে সেই সময় অ্যাড্রিনাল সিক্রিশন হচ্ছে, একটা ওদের ভালো লাগছে, তাই জন্য শক্তিটা পাচ্ছে এতটা একটা কঠিন কাজ করার জন্য। আর লাস্ট আমাদের কি আসছে না, ভেসোরোস্পিন, এটা আসছে আমাদের সোশ্যাল বন্ডিং থেকে আবার। অর্থাৎ একা থাকা ভালো, কিন্তু মানুষের থেকে আলাদা হয়ে থাকাটা ভালো না। মানুষের সাথে আমরা মানুষ মিলেমিশে থাকবো। যখন আমরা মানুষের সাথে মিশি, কথা বলি, একসাথে কোনো কাজ করি, তখন আমাদের এই হরমোনটা সিক্রিট হয়। তাহলে আমরা টু বি শর্ট, রেগুলার যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, সূর্যালোকে যাই, একটু মানুষকে হেল্প করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা সুন্দর হয় এবং যথেষ্ট ঘুমাই। আর তার সাথে অবভিয়াসলি মেডিটেশন রেগুলারলি আমাদের করতে হবে, ব্রিদিং অ্যান্ড মেডিটেশন, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ ম্যাম। আমরা সত্যি অনেকটা মানে এখানে সমৃদ্ধ হলাম, কারণ জায়গাগুলো হয়তো আমাদের সকলের জানা, আমরা খুব সহজেই বলে দিই নামগুলো, কিন্তু এর গভীরতা কতটা সেটা হয়তো আমরা অনুধাবন করতে পারি না। তো সেটা আমাদেরকে জানানোর জন্য অনেক ধন্যবাদ। তো এবার যেটা আমরা আসবো যে আমাদের মানব কল্যাণে সাইকোলজির যে একটা বড় ভূমিকা, সাইকোলজি যে একটা সাবজেক্ট, এবং সেই জায়গা থেকে এই সমস্তটাই, ধরুন এই মেন্টাল হিলিং এর কথা আজকে আমরা বলছি, আজকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে। এবার কোনো একটা ডে বা দিবস যখন আমরা ওয়ার্ল্ড সেক্টরে বা আমাদের ন্যাশনাল এর দিক দিয়ে পালন করছি, তার মানে নিশ্চয়ই তার কোনো একটা গুরুত্ব আছে। ওয়ার্ল্ড একদম। মেডিটেশন ডে, যে এই
দিনটা কেন আমরা নিলাম, মানে তার নিশ্চয়ই একটা জায়গা আছে। তো মেডিটেশনের নিশ্চয়ই একটা ভূমিকা আছে, এবং সেই জায়গা থেকে সাইকোলজির একটা বড় প্রবলেম, এই একটা সমস্যা, মানে কি বলবো, মানুষ এটার সাথে যুদ্ধছে বলা যায়, লড়াই করছে নিজের সাথে, নিজের একটা লড়াই, বা নিজের মন মানসিকতার সাথে একটা লড়াই। এই প্রবলেম, এই জিনিসগুলো হয়তো সাইকোলজি আমাদেরকে শিখিয়ে দেয় কোথাও। আর সাইকোলজির যে ভূমিকাটা আমাদের মানব কল্যাণে, বিশেষ করে আমাদের মেন্টাল হেলথের দিক দিয়ে, এর ভূমিকাটা কি বা কতটা বিস্তার লাভ করে সাইকোলজি? দেখো, মেডিটেশন আমাদের কি করছে। আজকে যদি আমার মনে এত থটস আসছে, যে এত সমানে চিন্তা আসছে, প্রথমেই বললাম না ট্রাফিকের কথা, এই মনের যে চিন্তা ট্রাফিকটা কমানোর জন্য আমাদের মেডিটেশনটা খুব বেশি ভাবে দরকার। কারণ যত মনে আমাদের চিন্তার ট্রাফিক কমবে, আমাদের কি হবে, আস্তে আস্তে আমাদের মনটা অনেক কাম হয়ে যাবে, পিসফুল হয়ে যাবে। যত আমাদের মন পিসফুল হবে, আমাদের কি হবে, তত আমরা মন দিয়ে একটা কাজ করতে পারবো। মেডিটেশন আমাদের সেই জায়গাটা প্রয়োজন। এবার পিউরিটি অফ থট, যেটা মন তো খালি হলো, কিন্তু পিওর থট কি করে আসবে, এই যে গাইডেন্সটা, এই গাইডেন্সটার জন্য কিন্তু আমাদের দরকার সাইকোলজিটা। কোন চিন্তাটা আমার প্রয়োজন আর কোন চিন্তাটা আমার প্রয়োজন না, কোন চিন্তাটাকে আমি গুরুত্ব দেব আর কোন চিন্তাটা আমাকে গুরুত্ব দেব না, এটা কিন্তু আমাদের এই সাইকোলজিতেই শেখানো হয়। পিউরিটি অফ থট, পিউরিটি অফ থট হলে তবেই আমাদের অ্যাকশন, আগে তো আমরা চিন্তা করি, রাইট, তারপরে আমরা সেটা অ্যাকশন করি, তারপরেই আমাদের পিউরিটি অফ অ্যাকশনটা হয়, আমরা ঠিকভাবে কাজটা করতে পারি, কি কাজ করব সেটা ঠিক করতে পারি। আর বিবেকানন্দ বলেছেন না, একটা সুস্থ শরীর একটা সুস্থ মনকে ধরে রাখতে পারে। সেই সুস্থ মনের জন্য কিন্তু সঠিক চিন্তা করা দরকার আর মনটাকে ঠান্ডা রাখা দরকার। অ্যাজ সাচ সাইকোলজির এখন তাই জন্য একটা পার্টি হয়ে গেছে রিল্যাক্সেশন টেকনিক, যেটা একটা কাইন্ড অফ মেডিটেশন। মেডিটেশন তো একটা বিশাল বড়, মানে বলতে পারো একটা আমব্রেলার টার্ম, মেডিটেশনের আন্ডারে অনেক কিছু পড়ে যায়। তো কোনটা মেডিটেশন কোনটা মেডিটেশন না, এই বচসাতে না গিয়ে সাইকোলজিতে তাই আজকাল রিল্যাক্সেশন টেকনিক শব্দটা ব্যবহার করা হয়। ইটস এ পার্ট অফ, মানে তুমি যদি আজকে কোনো কাউন্সিলিং এ যায়, একটা সময় তোমাকে রিল্যাক্সেশন টেকনিক শেখানোই হয়। আর এমন কোনো মানে নেই কিন্তু, অনেকে ভাবে যে কাউন্সিলিং মানে একটা দীর্ঘ মেয়াদী জিনিস, তা কিন্তু নয়। আজকাল কিন্তু যাদের ছোট ক্লিনিক্যাল যদি সে মানুষটা না হয়, তাহলে 2টো সেশন থেকে 8টা সেশনের মধ্যেও কিন্তু অনেক সময় সলভ হয়ে যায়, যে তার যে জিনিসটা নিয়ে তার প্রবলেম হচ্ছে সেটা 2টো থেকে 8টা সেশনেও সলভ হয়ে যায়। সুতরাং আমার মনে হয়, যখন আজকে বিজ্ঞান বলো বা ঈশ্বর বলো বা প্রকৃতি বলো বা মানুষের বুদ্ধি বলো এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে, এগুলো ব্যবহার করা উচিত। আমার মনে আছে, আমি যখন মাস্টার্স পড়ছি সাইকোলজি নিয়ে, তখন আমার মনে হলো যে যে জিনিসটা আমি সবাইকে বোঝাবো, একবার আমার নিজের সেটা বোঝা উচিত, রাইট। তো আমি একজন প্রফেসর, যে তাকে বলে আমি নিজের কাউন্সিলিং করতে চাই। তো তখন আমার সত্যি কোনো প্রবলেম ছিল না, কলেজের মেয়েরা কি বা প্রবলেম থাকতে পারে, কোনো প্রবলেম তো ছিলই না, বরং আমি লোককে জ্ঞান দিতাম, কারো কোনো প্রবলেম হলে আমার কাছে আসতো, আমি জ্ঞান দিতাম। তো আমি যখন গেলাম, আস্তে আস্তে নানান আমরা সব প্রশ্ন করে, আমাদের স্যার প্রশ্ন করলো, জানলো। এখন না আমার একটা ভয় ছিল যে জিনিস বোধহয় হারিয়ে যাবে। আমি কিন্তু আস্তে আস্তে শিখলাম যে কিছু পেতে গেলে কিন্তু কিছু হারাতে হয়। এবং এখন অ্যাজ এ মানুষ, নট অ্যাজ এ সাইকোলজিস্ট, আমার কিন্তু যে অ্যাকশনই করি, জীবনে যে পদক্ষেপই নিই, আমার কিন্তু আর কোনো রিগ্রেট নেই। এই জায়গাটা যে আমি মানে পৌঁছেছি, তার একটা কারণ কিন্তু ফর মাই স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমার যারা সিনিয়র আছে, আমার সিনিয়র টিচাররা আমাকে সেই সময়টা কাউন্সিলিং করে গাইড করেছিল বলে, হয়তো আমি মজা করতেই গেছিলাম, দেখতে যে কি রকম হয় একটা সেশন, জানার জন্য হয়তো গেছিলাম, ওই গাইডেন্সটা পেয়েছি বলে। তো ইটস, মানে এটা খুব সুন্দর, এটা একটা খুব সুন্দর একটা প্রসেস। আর উই শুড হ্যাভ। আর অবভিয়াসলি সুস্থ শরীর থাকার জন্য এখানে একটা খাবার দাবারেরও একটা ব্যাপার চলে আসে, রাইট। তো আমরা যেহেতু তামান্নাকে পেয়েছি, আমরা আজকে ছাড়বো না, তামান্না আমাদের একটু বলবে অ্যাবাউট ফুড।
Why food is so important to have a healthy body and a healthy mind? অ্যাকচুয়ালি ফুড অ্যান্ড মুড এই জিনিসটা এতটাই জড়িত, কারণ প্রথমেই যখন আমরা সেশনটা শুরু করলাম, একটা ছোট কথা হলো সেই জায়গার পরে আপনি বললেন যে আমাদের যখন কোনো কিছু ভালো লাগে, আমরা কিছু সেলিব্রেট করি, তো আমরা কি দিয়ে করি? খাবার দিয়েই করি। একটা জন্মদিন বাড়ি, একটা বিয়ে বাড়ি, একটা অ্যানিভার্সারি, একটা কোনো কিছু সেলিব্রেশন, একটা চাকরি পাওয়া, যে কোনো কিছু, বা একটা বাচ্চার জন্মদিন, বাচ্চার অন্নপ্রাশন, সমস্ত কিছু, যে কোনো কিছুই হতে পারে। সমস্ত কিছুর মূল আহ যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু খাবার, ফুড। আর প্রমোশন হলো, জব হলো, আমরা কি বলি, কি রে খাওয়ালি না, কিছু খাবো না আমরা? তো ব্যাপারটা এটাই যে সবকিছুর জায়গায় কেন্দ্রবিন্দু হচ্ছে ফুড। আর একটা জায়গা যেমন ফুড কেন্দ্রবিন্দু, সেরকম কিন্তু খাবার এমন একটা আহ ব্যবহার্য বলতে পারি, বা আমাদের নিত্য প্রয়োজনে এমন একটা জিনিস বলতে পারি। আমাদের তিনটে প্রধান জিনিস তো, অন্ন, বস্ত্র, বাসস্থান। তো খাদ্য বা অন্ন ছাড়া আমরা অচল। কারণ আমরা যে এই যে এত কথা বলছি, আমাদের নিজেদের প্রফেশনাল জগতে হোক বা পার্সোনাল লাইফে হোক, কথা ছাড়াও যে অ্যাক্টিভিটি গুলো করছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, যে এনার্জি, এনার্জি কিন্তু ফুডই দেবে। তো ফুড সবকিছুই খাবারের উপরেই নির্ভর করছে সব। এইবার আসছি মুডের ওপর। পার্টিকুলার কিছু খাবার আছে যেটা খেলে সত্যিই আমাদের মুড ভালো হয়। এটা প্রথম হতে পারে, যদি আমরা বলি যে কোনো একটা মানুষের জন্য তাদের ফেভারিট যে কোনো ফুড। প্রত্যেকটা মানুষেরই একটা পছন্দ মতো খাবার থেকে থাকে। যে আমার, কাউকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তোমার পছন্দের ফুড কি, একইভাবে অপছন্দেরও কিছু খাবার থাকে যার সেটা একদম ভালো লাগে না। মানে খাবার ভালো লাগাচ্ছে, মুডকে এনহ্যান্স করছে, আবার খাবারই কিন্তু ডিপ্রেস করে দিচ্ছে বা ডিপ্রাইভ করে দিচ্ছে সেই জায়গা থেকে। তার মানে খাদ্যের অনেক ভূমিকা। আর সেইখানে সর্বোপরি যদি ব্যালেন্স ডায়েটের কথা আমরা বলি, মানে খাবারের প্রতিটা উপাদান যদি আমরা খাই, আমরা কিন্তু প্রত্যেক দিনের নিয়মে বা প্রত্যেক দিন যে আমরা খাবার খাই, আমরা কিন্তু সমস্ত ফুড গ্রুপ থেকে খাবার খাই না, বা খেলেও কোথাও গিয়ে কিছু কিছু বাদ হয়ে যায়। এবার খাদ্যের তো অনেকগুলো ভাগ আছে। প্রথমত সিরিয়ালস বা দানা শস্য, সেটা আমরা সবাই খাই, কারণ ওদের মেন কোর্সের মধ্যে এই ভাত, রুটি, মুড়ি, চিড়ে সবকিছু থাকে। যাদের ব্রেড খায় যারা, তারা, বা মিলেটস খায়, বিভিন্ন রকমের জায়গার, কারণ আমাদের ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ এবং বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেপল ফুড, তারা যে যেটা চাষ হয় সেটাই আমরা খাই, আশেপাশে যা যা পাচ্ছি। এবার এটা তো গেল সিরিয়ালস এর কথা। ডালও একই ব্যাপার, ডাল, ডাল প্রোডাক্টস আমরা মোটামুটি খাই। কিন্তু ডালের একটা জায়গা নয়, অনেক জায়গা আছে। ডাল কিন্তু শুধু যে মুগ মসুর ডাল এগুলো ছাড়াও কিন্তু ছোলা থেকে, মটর থেকে, বেসন, সাত্তু পাউডার, বিভিন্ন রকমের জিনিস আছে, সেগুলো কিন্তু সবই, বড়ি, পাঁপড়, অনেক কিছু, সাম্বার সাউথের লোকেরা খায়, ভীষণ নিউট্রিশিয়াস একটা ফুড। তো এগুলো অনেক জায়গা আছে, অনেক ভাস্ট। আর সিরিয়ালস এর পাশাপাশি থাকে মিলেটস। মিলেটস কিন্তু আমরা একেবারেই খাই না, কিন্তু মিলেটস এর প্রচুর কিছু গুণাগুণ থাকে। তো এরকম অনেক ধরনের জিনিস রয়েছে খাবারে। ফ্রুটস, ভেজিটেবলস আছে, নাটস আছে, সিডস আছে, অয়েল আছে, বাটার, ঘি, সমস্ত কিছু, সুইটস অ্যান্ড সুগারস রয়েছে। এই যে আমাদের কোনো কিছু খাবার পছন্দ, চকলেট, প্রথমের কথাই, মানে ছোট থেকেই একটা বাচ্চাকে যখন আমরা বলি তুমি এটা করো, তাহলে তোমাকে কিন্তু একটা টফি দেওয়া হবে, তোমাকে কিন্তু একটা চকলেট দেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে চকলেট হচ্ছে খুব একটা, খুব বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়। এবার ওইটা পাওয়ার লোভ, বা ছোট থেকে একটা আমাদের হয় না, এই যে তুমি এটা পারলে কিন্তু তোমাকে এই গিফটটা দেওয়া হবে, বা তোমাকে এই চকলেটটা দেওয়া হবে, বা তোমাকে আজকে একটা চকলেট পেস্ট্রি দেওয়া হবে, কি কেক দেওয়া হবে। তো এই যে মিঠা, যে কোনো ধরনের মিঠাই বা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় আইটেম, সেটা আমাদের মুড খুব বুস্টিং করে, সত্যিই করে। এইবার যদি আমরা সেটাকে একটু নিউট্রিশিয়াস দিক দিয়ে ভাবি, চকলেট করে, কিন্তু চকলেট সেই চকলেটটা নয় যার মধ্যে সুগার কোটিং থাকবে, বরং সেই চকলেটটা যার মধ্যে, যেটা ম্যাম একটু আগেই বলেছেন, সেরোটোনিন লেভেলটাকে বাড়াবে। সেই রকমও কিছু চকলেট আমাদের রয়েছে, যেগুলো 90% ডার্ক চকলেট আছে, তাতে আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো তো থাকেই। তো এইগুলো যদি আমরা খাই, তখন কিন্তু সত্যিই আমাদের মুড এনহ্যান্স হবে। তো এইগুলো আমরা কিন্তু কিনি,
কিনি না বলছি না, এখন মানুষ অনেক সচেতন, কিন্তু কিনতে গিয়েও কোথাও আমাদের ভুল হয়ে যায়। কারণ আমরা কিন্তু সত্যি ওই 90% বা 70% ডার্ক চকলেট কিনি না। ডার্ক চকলেটের নামে কিছু এমন কিছু খাদ্য উপাদান কিনে থাকি যেটা অ্যাকচুয়ালি কিন্তু ডার্ক চকলেট নয়। ফলে আবার বিপরীত একটা ফল হয়ে যায়, সুইট ক্রেভিংসটা বেড়ে যায়, সুগার ক্রেভিংসটা বেড়ে যায়। যাদের মধ্যে অনেক বেশি স্ট্রেস লেভেল থাকবে তাদের সুগার ক্রেভিং হবে, খুব ন্যাচারাল। কারণ ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে। তাহলে সেটাকে কমানোর জন্য আমরা ডার্ক যে কোনো ধরনের খেতে পারি, সেটা 90% হতে পারে, 70% হতে পারে, কিন্তু সেটাকে চুজ করতে হবে খুব ওয়াইজলি। কারণ অনেক সময় আমরা ভুল করে ফেলি, সবার তো সবটা জানা থাকে না। হ্যাঁ, সুইটি বলছে ওর বিরিয়ানি রসগোল্লা খেতে ভালো লাগে, যার যেটা পছন্দের খাবার। তো এটা দিলে বেশ কিন্তু একটা বেশ ভালো, আজকে একটা এনভায়রনমেন্ট, বা আজকে সানডে, আজকে চিকেন হবে, বা আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে আমি বাইরে খেতে যাব, কি আজকে আমার সেলিব্রেশন ডে, আজকে আমি পার্টি করব, তো আজকে আমি বাইরে থেকে খাবার আনাবো, মানে অল আর কি বলবো, কনজয়েন্ট আর কি, ফুডের সাথে মুড। তো আমরা আমাদের, আবার যদি আমরা একটু বিপরীতে যাই, যখন আমাদের মন খারাপ হবে, তখন আমরা বসে বসে কি করি, হয়তো একটা মুভি দেখলাম এবং লিমিটলেস জাঙ্ক ফুড খেতে থাকি। এটাও কিন্তু হয়। এবং কি হয়, বাচ্চাদের মধ্যে এটা এখন দেখা যায় চাইল্ডহুড ওবেসিটির কারণ এটা। এটা ছাড়াও যারা আমরা নর্মাল অ্যাডাল্ট পার্সন রয়েছি, তাদের ক্ষেত্রেও হয়, খুব মন খারাপ লাগছে, তো আমরা কিন্তু প্রচুর জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বা হয়তো কিছুই খেলাম না, এগুলোও খেলাম না, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললাম। এটা হয় কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হার্ড ড্রিঙ্কসও হতে পারে। তো সবটাই মুডের ওপর নির্ভর করে, যার ক্ষেত্রে যেটা। তাহলে কোনটা আমরা চুজ করব আর কোনটা চুজ করব না, সেটাও আমাদের মুড কিন্তু আমাদের ওইদিকে চালিত করে। তো সবটাই রিলেটেবল। এবার যদি আমি একটু কিছু হেলদি হ্যাবিটসে আসি, তো প্রথমেই ডার্ক চকলেটের কথা আমি বলেছি, যেটাতে সেলেনিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, এগুলো তো আমাদের মুডকে খুব এনহ্যান্স করে, মুড বুস্টিং একটা এলিমেন্ট ফুডের ক্ষেত্রে। তো এগুলো রয়েছে। এটা ছাড়াও আমরা কিছু ফার্মেন্টেড ফুড বলতেই পারি, যে সমস্ত খাবার সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয়, যেমন আমি সাম্বারের কথা বলেছিলাম। এছাড়া সাউথ ইন্ডিয়ানদের মধ্যে ফার্মেন্টেড ফুডটা খুব প্রচলিত। আর ফার্মেন্টেড ফুডের গুণাগুণ কিন্তু অনেক, কারণ ওর মধ্যে প্রোবায়োটিক একটু বেশি চলে আসে, প্রিবায়োটিক প্রোবায়োটিকের গুণাগুণটা বেশি। এটা ছাড়াও B12 কিন্তু ফার্মেন্টেড ফুড থেকে আমরা পাবো, কারণ সাধারণত প্রকৃতিজাত যে খাবারগুলো আমরা খাই, সেই জায়গায় কিন্তু B12 খুব একটা পাই না। অ্যানিমাল মিট প্রোটিন থেকে কিছুটা পাবো, কিন্তু ফার্মেন্টেড প্রোডাক্টে কিন্তু আমরা বেশ ভালো রকমের B12 পেয়ে যাই। তো দেখা গেছে ফার্মেন্টেড ফুড যেগুলো, ইডলি ধোসা হোক বা যে কোনো ধরনের ডাল, যদি আমরা আগের দিন ফার্মেন্ট করে রাখি, দই খেতে পারি, তো এইগুলো কিন্তু মুড বুস্টিং এ হেল্প করে। এটা ছাড়াও কিছু সিরিয়ালস এর মধ্যে আমি রোলড ওটস এর কথাটা বলবো। ওটস কিন্তু এখন খুব জনপ্রিয়, কিন্তু মানুষের ওই যে একটা ভুল হয়ে যায়, কোনটা চুজ করব সেটা বুঝতে পারেন না। তো সেই জায়গা থেকে কিন্তু ইনস্ট্যান্ট ওটস এর এখন কিন্তু খুব রমরমা। তো আমাকে কিন্তু চুজ করতে হবে রোলড ওটসটা, যেটা একদম ওটস এর ফ্লেক্স, প্লেন ওটস, কোনো রকম কিছু থাকে না। তো ওই ওটসটা কিন্তু অনেক সময় আমাদের মুড বুস্টিং এ হেল্প করে, এবং এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ আছে, যেটা করে, এবং এটা যুক্তিযুক্ত। এটা ছাড়াও আমরা বানানা, কলা, এটা রাখতে পারি, কারণ বানানা এমনিতেই কিন্তু একটা হাই এনার্জেটিক ফ্রুট। দেখবেন যে যখন স্পোর্টস বা কোনো টিফিন, স্টুডেন্টদের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু টিফিন দিই বা ড্রাই কিছু ক্যারি করতে বলা হয়, বা স্কুল থেকে দেওয়া হলো বা কোথাও ট্যুরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে টিফিন দেওয়া হলো, তার মধ্যে কিন্তু একটা করে কলা থাকতো, এখনো থাকে। তার একটা কারণ কিন্তু এনার্জি লেভেল বাড়ানোর জন্যই দেওয়া হয়। আর কলা কিন্তু B12ও বেশ ভালো রকমই থাকে, কলার মধ্যে এনার্জিটা বেশি থাকে, মানে সবকিছু কলার মধ্যে আছে, ভালো রকমের কার্বোহাইড্রেট রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, এগুলো কিন্তু খুব বেশি। আর কি হয়, যেহেতু হাই জিআই অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত একটা ফল হচ্ছে আমাদের ব্যানানা, তো এটা খেলে কিন্তু খুব চার্জ আপ থাকা যায়, ভীষণ চার্জড লাগে নিজেকে, যেহেতু একটা ফুল এনার্জি মিল কলা যদি রাখা হয়। তো এটাও কিন্তু মুড বুস্টিং এ খুব হেল্প করে। তো আমরা ওই জাঙ্ক ফুড বা এগুলো না খেয়ে যদি আমরা কলা খেয়ে থাকি, তাহলে কিন্তু খুব উপকারও পাবো।
তো এটা মুড বুস্টিং এও হেল্প করে দিচ্ছে। তো এই জায়গাগুলো, আর হচ্ছে অবশ্যই কিছু ফল অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো রিচ। আর অ্যান্টি অক্সিডেন্ট বললাম বলেও একটু বলে রাখি যে কিছু শীতকালেই পাবো, কারণ শীতকাল হচ্ছে এমন একটা সিজন যেখানে লিমিটলেস সবজি ফল ভীষণ ভাবে ভালো পাওয়া যায় এবং প্রত্যেকটা ফ্রেশ। প্রতিটা খাবার, মানে আমরা গরমকালেও বেগুন পাবো, শীতকালেও বেগুন পাবো, কিন্তু এখনকার যে ফ্রেশনেস বা তার মধ্যে যে গুণাগুণগুলো থাকবে, বিশেষ করে অ্যান্টি অক্সিডেন্টস বা ফাইবার বা যে কোনো ধরনের ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এগুলো কিন্তু শীতকালে অনেক বেশি মাত্রায় আমরা পেয়ে যাই। তো আর শীতকালে কি হয়, সব সবজি বেশ ভালো ফলন হয়। সেই জন্য এখন যেটা আমরা পাবো, সেটা ফল হোক বা সবজি, সবটাই সবটাই ভীষণভাবে আমাদের কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। অর্থাৎ আমাদের শরীরের ভিতরের যে কোষ রয়েছে, কোষগুলো থেকে ফ্রি র্যাডিক্যালস গুলোকে বের করে দেবে, মানে টক্সিন রিলিজ করবে। তো টক্সিন রিলিজ করছে মানেই কিন্তু আমাদের যে ইমপিউরিটিটা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে। বা আমাদের ভিতরের যে দূষণ, পলিউশন, কোষেরও তো কিছু পলিউটেড পদার্থ থাকছে, তো সেই পলিউটেন্ট গুলোকে বের করে দিচ্ছে। তাহলে সেইগুলো একটা বেশ চার্জ আপ থাকা যাচ্ছে। এছাড়া আমরা যদি আরো ফাইবার কন্টেন্ট খাবারে বাড়াই, আর সর্বোপরি জল, জলের আইটেমটা যদি বাড়াই, মানে শীতকালে দেখা যায় যে জল খুব একটা খাওয়া হচ্ছে না, ঠান্ডার জন্যই হোক বা খেতে ইচ্ছা নেই, পিপাসা পাচ্ছে না, খাওয়া হয় না, ফলে একটা হজমজনিত সমস্যা, প্লাস হচ্ছে ঘুমের সমস্যা যদি থেকে থাকে। এবার অনেকে কি করে, সকালের দিকে জল খেলো না, রাতের দিকে জল খেলো, তো স্বাভাবিকভাবেই তার ঘুমের ব্যাঘাত ঘটবে, তাকে উঠতে হবে বারে বারে। তার মানে টাইমিং, শুধু খাবার সেটা নয়, বা জল কিরকম খেলাম, কি খাবার খেলাম, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে টাইমিং। কোন টাইমিং এ আমরা কি কি খাচ্ছি, তো এটাও আমাদের মুডকে বুস্টিং করতে সাহায্য করে। এবার আমি যদি রাত জেগে কাটিয়েই দিলাম, তো আমি সকালে যখন উঠছি, তো আমার ঘুম সম্পূর্ণ হয়নি, আমার মেটাবলিজম ঠিক নেই, আমি কালকে খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি, বা খুব মন খারাপ করে অনেকক্ষণ গান শুনেছি বা মুভি দেখেছি, তাহলে আমি সকালবেলা যখন উঠছি আমার একটা ডিজিনেস কাজ করছে, আমার কিছুই ভালো লাগছে না। তাহলে টাইমিংটাও মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে নাটস অ্যান্ড সিডস, কারণ প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, প্রচুর মিনারেলস থাকে। আর একটা জিনিস যেটা আমাদের বাঙালিদের জন্য খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে মাছ। যে কোনো ধরনের ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ হতে পারে বা সি ফিশ হতে পারে, সব কিছুতেই কিন্তু ফ্যাটি অ্যাসিডের মাত্রাটা অনেক অনেক বেশি। আর যদি আমরা বি ভিটামিনস এর কথা দেখি, মানে 1000-3000-এর উপরেও কিন্তু এক একটা মাছ থেকে আমরা পেয়ে যাই। তার মানে মাছ খেলেও কিন্তু মুড ভালো রাখতে আমরা পারি। তারপরে আমাদের স্কিন হেলথ ভালো থাকে, মানে কি নয়, সব কিছু, মানে খাবার আর মুড, এই যে ফুড অ্যান্ড মুড আমাদের যে আজকের সেশনটা চলছে, টোটালটাই একে অপরের সাথে রিলেটেবল। তো খাবার শুধু নয়, যে কোনো স্পেসিফিক খাবারই যেমন আমাদেরকে মুড বুস্টিং এ হেল্প করে, পাশাপাশি কিছু অভ্যাস, ঠিক সময় খাবার খাওয়া, ঠিক সময় ঘুমানো, মানে যেটা আপনি বললেন যে ঘুমানোর সময় ঘুমানো, হয়তো কাউকে জিজ্ঞাসা করে আমরা দেখবো যে সে 8 ঘন্টাই ঘুমোচ্ছে। সার্কেডিয়ান রিদমটা নাহলে নষ্ট হয়ে যায়, আমাদের তো একটা হ্যাঁ শরীরে হয়তো, সার্কেডিয়ান রিদম আছে না, একদম, মানে একটা তো এটা রিদিম নষ্ট রয়েছে, হয়ে গেলে যেটাকে আমরা হ্যাঁ, সার্কেডিয়াল রিদিম বলি, একদম এটা ঠিক নষ্ট হলে টাইমে ঠিক কিন্তু কাজটা অনেক করে। প্রবলেম আসে, মানে একদম। মাইগ্রেন থেকে আরম্ভ করে অ্যাংজাইটি অ্যাটাক থেকে প্যানিক অ্যাটাক, এই মানে সার্কেডিয়ান রিদম যদি ইমব্যালেন্সড হয় তার জন্য হুম হুম। হতে পারে। আচ্ছা, আমরা একটু কোয়েশ্চেনে চলে যাব। এখানে কয়েকজন কিছু কোয়েশ্চেন আচ্ছা, করেছেন, আমি একটা কোয়েশ্চেন কথা, গুলোতে আসছি। আমি তামান্নার শেষে একটা কথা বলছি, আমাদের কিছু প্রভাব আছে, হ্যাঁ, ছোটবেলায় এটা হুম শুনতাম। ছোটবেলায় যখন খিদে পেত খুব, তো আমার ঠাকুমা বলতো পেটে হাত বুলিয়ে, পেট ঠান্ডা তো মন ঠান্ডা। হুম, তো অবভিয়াসলি একদম। পেট যদি, মানে সবচেয়ে বড় কথা, যদি এমন ফুড যেটা ইজি টু ডাইজেস্ট, আমাদের ডাইজেশন হচ্ছে যে ফুড, ঘরের খাবার আমরা ডাইজেস্ট করতে পারি, জাঙ্ক ফুড ডাইজেস্ট করতে অনেক সময় লেগে যায়। তারপরে আমরা সব হজমের ওষুধ খাচ্ছি, অ্যান্টাসিড খাচ্ছি। তো যে খাবার ইজিলি ডাইজেস্ট হচ্ছে, পুষ্টি দিচ্ছে, পেট ঠান্ডা থাকলে মন আপনিই ঠান্ডা হয়ে যায়। তো একদম, পেট কারণ ঠান্ডা জাঙ্ক ফুড রাখাটা ইজ তো ভেরি, আর মন ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা। They're all interlinked. একদম। আর জাঙ্ক ফুডে তো অয়েলের পার্সেন্টেজটা এতটা বেশি, সবথেকে বড় কথা হচ্ছে ট্রান্সফার বেশি, তো ট্রান্সফার বেশি হলে হ্যাঁ, আমার ঘুম আসবে না, কারণ সেটা মেটাবোলাইজ হতে অনেক সময় লাগবে, খুব আর সাধারণ একটা ব্যাপার। মনোস্যাচুরেটেড ফ্যাট তো ওটা নয় না, ওটা এতবার পোড়ানো হচ্ছে তেলটা, ওটা হুম। কম্পাউন্ড হয়ে যাচ্ছে ফ্যাট।
এর একদম ওই জন্যই জন্যই এই খাবারগুলো খারাপ হয়। ঠিক না খাওয়া। আচ্ছা, আমরা এবার একটা কোয়েশ্চেনে চলে যাব। একজন জিজ্ঞাসা করেছেন, লিপিকা পোদ্দার, উনি বলছেন যে ডায়াবেটিক পার্সনরা কি ব্যানানা খেতে পারবে? আমি যেটা বললাম, হাই জিআই ফুড অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত একটা খাবার হচ্ছে কলা। তো অনেক সময় দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক একটা টেন্ডেন্সি থাকে। মানে হয়তো কোনো কারণে সে স্ট্রেস থেকে হোক বা ওভার ডোজেস হতে পারে, বা তার সুগার ঠিক আছে কিন্তু হঠাৎ করে কিন্তু সেটা ডাউন হয়ে যাচ্ছে, ফল করছে। তখন তাদেরকে আমরা, সেই ডায়াবেটিক পেশেন্টকে আমরা কলা দিতে পারি। কিন্তু কোনো আনকন্ট্রোলড ডায়াবেটিস যাদের রয়েছেন, টাইপ 1 বা 2 যেই হোক না কেন, বা জিডিএম যারা রয়েছেন, প্রেগনেন্সিতে অনেক সময় ডায়াবেটিস দেখা যায়, তো তাদেরকে আমরা কলা দিতে পারবো না। কিন্তু আবারও বলি, যদি সেই পেশেন্ট নিজেকে কন্ট্রোল করে চলে, তাহলে কিন্তু তাদেরকে আমরা উইকলি একটা দিতেই পারি, একটা কলা দেওয়া যায়। জেনারেলি আনকন্ট্রোল ডায়াবেটিসে আমরা কলা দিতে পারবো না, কিন্তু হাইপোগ্লাইসেমিক টেন্ডেন্সি থাকলে আমরা দিতে পারবো। আর যদি এটা অকেশনাল হয়, হয়তো অনেকদিন খাইনি, পছন্দের খাবার, ওই যে একই ব্যাপার, মানে আমরা ডায়েটিশিয়ান হয়েও বলছি যে ফুড অ্যান্ড মুড, আবারও একই কথা, কারোর পছন্দের খাবার যদি আমরা বন্ধ করে দিই না, তাহলে কিন্তু একটা রিভার্স এফেক্ট আসে। কিন্তু যদি দেখতে পাই যে ওই খাবারটা তাকে দিচ্ছি, এটা জেনেই দিচ্ছি যে তার ক্ষতি হবে, কিন্তু দেখা যায় সেখানে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাই, সেই পছন্দের খাবারটা খেয়ে কিন্তু সে ভালো থাকে। তার এইটা মনে মনে আসে যে আমাকে তো এটা খেতে দেওয়া হলো, বাহ এতেই আমি খুশি, অল্পেতেই খুশি, যে ব্যাপারটা ওই যে ম্যাম যেটা বললেন, যে পেট ঠান্ডা তো মন ঠান্ডা, দেন মাথাও ঠান্ডা। তো এটা আমরা কিন্তু করতে পারি, বাট হ্যাঁ, আনকন্ট্রোল ডায়াবেটিসে আমরা এটা দিতে পারবো না। আচ্ছা, একজন আরেকটা বলছেন, কথা, হ্যাঁ এটার সাথে আমি যোগ করছি। দেখো, ক্যালোরি কাউন্ট করে তো খেতে হয় যারা ডায়াবেটিক। যদি একটা কলা খায় বা একটা আম খায়, কিন্তু সেই বেলা ভাবো অন্য কোনো কার্ব খেলো না, মানে কোনো গ্রেইন একদম খেলো না, তাহলেও কিন্তু সে ফলটা খেতে পারে। কিন্তু সেই দিন একদম মানে সেই বেলাটা অ্যাটলিস্ট সে কোনো অন্য কোনো কার্ব খাবে না, মানে রুটি ভাত ইত্যাদি সে খাবে না, মুড়ি কিচ্ছু খাবে না, জাস্ট একদম ওইটাই খাবে। থ্যাংক ইউ ম্যাম, হ্যাঁ একদম ঠিক, এটা করা যায়। এবার কি হয়, সেটা সম্পূর্ণটাই তার উপরে নির্ভরশীল, সে কতটা ব্যালেন্স করতে পারবে। আলটিমেটলি ওই একই কথা, ব্যালেন্স ডায়েট। তো এটা, আচ্ছা, একজন লিখেছেন, ইলিশ মাছ আর ভেটকি মাছের ফ্রাই হেল্প টু মাছ মুড বুস্টিং। হ্যাঁ, সি ফিশ ভীষণ ভাবে, কারণ এত ওমেগা 3 থাকে, এত বি ভিটামিনস থাকে, এতই মিনারেলস থাকে, ভীষণই ভালো লাগে খেতে। কারণ আছে তো, সবকিছুর একটা কারণ আছে, সত্যিই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই, এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না, বাট হ্যাঁ সত্যিই ভালো লাগে, কারণ তার কারণ নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস যত থাকবে, আর ভালো নিউট্রিয়েন্টস যেটা আমাদের ব্রেন হেলথ কে ভালো রাখবে, আমাদের মুড বুস্টিং এ হেল্প করবে, অবশ্যই সেই জায়গাটা ইম্পর্টেন্ট তো বটেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা মোটামুটি কোয়েশ্চেন গুলো শেষ করলাম। কারোর যদি কোনো কোয়েরি থাকে তো অবশ্যই আমাদের করবেন, তো আমরা সেগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা একটু মেন্টাল হেলথের সেশনে আসি। তো আমার একটা কোয়েরি ছিল যে, আমাদের কাছে তো খুব একটা সেরকম এগুলো প্রচলিত নয় যে, হ্যাঁ আমরা এখন অনেকটা সচেতন হয়েছি বা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস এসেছে, তো তবুও যদি আমরা সাধারণ একটা মানুষ হিসাবে নিজেদের মেন্টাল হেলথকে ভালো রাখতে চাই, বা সত্যিই আমি চাই যে, আমরা তো এগুলো নিয়ে ভাবিই না, যে মন খারাপ হয়েছে, আমার আজকে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, এই জিনিসগুলো নিয়ে আমরা সত্যি খুব কম ভাবি। ফিজিক্যাল হেলথের মতো খুব একটা হয়তো মেন্টাল হেলথের কথা ভাবি না, ভাবি যে এটা একটা লাইফের পার্ট বলে উড়িয়ে দিই, বা পাশাপাশি সেটা চলে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আহ যদি আমরা মেন্টাল হেলথকে, নিজেদের মেন্টাল হেলথকে ভালো রাখতে চাই, তো সেইটার জন্য আমরা কি কি করতে পারি, বা আমরা মানুষ হিসাবে বা পরিবারের লোকেদের জন্য, নিজেদের যারা কাছের মানুষ তাদের জন্য, তাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আমরা কি কি করতে পারি? এর জন্য ফার্স্ট অফ অল আমরা যে গ্রুপটা দেবো, ওই গ্রুপটাতে আপনারা সবাই ঢুকে যাবেন। আমরা সমানই টিপস দিতে থাকবো কি করে আরো নিউট্রিশিয়াস ফুড খাওয়া যায় আর কি করে মেন্টাল হেলথ ভালো রাখা যায় ওই গ্রুপটা। কারণ এত ভাস্ট দুটো সাবজেক্ট, হয়তো এই সময়ের মধ্যে আমরা সব বলতে পারবো না। ওই গ্রুপে আমরা ডে টু ডে বা উইকলি বিশাল আপডেট সামথিং। আর মন ভালো রাখার জন্য একটা হলো গিয়ে আমাদের কি দরকার না, আমাদের দরকার রেগুলার কোনো এক্সারসাইজ করা।
সেটা এক্সারসাইজ হতে পারে, সেটা ডান্স হতে পারে, সেটা হাঁটা বা দৌড়ানো হতে পারে, সেটা যোগা হতে পারে। এই যে আমাদের না অনেক সময় হয়, ওর এখন ফাইনাল এক্সাম, ওর এখন আর খেলতে হবে না, সেইটা না করে বরং ও যাতে আরো ভালো পড়াশোনা করতে পারে, তার জন্য 45 মিনিটস হতে পারে, 30 মিনিটস টু 1 আওয়ার যদি ও খেলাধুলো করে, ওর কিন্তু মুড বুস্টিংটা অনেক বেশি হবে এবং ওর তাতে কনসেন্ট্রেশনটাও বাড়বে, ও অনেক বেশি মন দিয়ে পড়াশোনা বা কাজ সবকিছুই করতে পারে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গ্রুপটা ফ্রি, হয়তো কোনো ওয়ার্কশপ গুলো হয়তো কিছু চার্জ থাকবে, কিন্তু গ্রুপ ইজ ফ্রি। হ্যাঁ, একদম তারপরে আমাদের গ্রুপে যে কেউ জয়েন করতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো চার্জেস লাগবে না। বাট যদি কোনো কেউ মেন্টাল হেলথের সেশনে যুক্ত হতে চান বা ব্যালেন্স ডায়েটের সাথে যুক্ত হতে চান, সেটা তার পার্সোনালাইজ সেশন হবে। সেই সেশনটার জন্য কিছু ওয়ার্কশপ যখন আমরা করব সেটা জানিয়ে দেওয়া হবে, সেখানে ফিজ অ্যাপ্লিকেবল। হ্যাঁ, নাহলে আমাদের গ্রুপের কোনো ফিস নেই। তারপরে মেডিটেশন বা রিল্যাক্সেশন টেকনিক। একটা কথা আছে না যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক জ্যাক আ ডাল বয়। ব্যাপারটা হলো কি, খেলা যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেই রকম ভাবে বিশ্রামটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। একটা ইঞ্জিনকেও যদি আমি সবসময় কাজ করাই, একটার পর ইঞ্জিনটা থেমে যাবে আর অকেজো হয়ে যাবে, ও আর কাজ করবে না। ঠিক সেরকম ভাবেই আমাদের যদি শরীরটা আর মনটাকে ঠিকভাবে চালাতে হয়, আমাদের কি করতে হবে? বিশ্রাম নিতে হবে। কিরকম বিশ্রাম? তার মধ্যে প্রথম অবশ্যই আসছে ঘুম, তারপরে চলে আসছে আমাদের রিল্যাক্সেশন টেকনিক বা মেডিটেশন। আরেকটা কি? আরেকটা হলো কি সোশ্যাল ইন্টারাকশন। মানুষ না আজকাল অনলাইনের যুগ হয়ে গিয়ে, আর আমরা সবকিছু অনলাইন, আগে কি আমরা অ্যাটলিস্ট কেনাকাটা করতে বেরোতাম, রাইট? এখন আমরা কেনাকাটাটাও অনলাইন করছি। এই যে মানুষের সাথে মেলামেশাটা, এটা কোথাও একটু কমে যাচ্ছে। আমরা বলছি আমার ফেসবুকে এত বন্ধু, কিন্তু একটা দুঃখ হলে বা আনন্দ হলে একটা মানুষের সাথে যে কথা বলবো, সেই কথা বলার লোকগুলোকে আমরা নার্চার করছি না। একটা বন্ধুকে যে বলবো, তার সাথে তো রেগুলার আমার ইন্টারাকশন করতে হবে, নার্চার করতে হবে, তবেই তো তার সাথে আমি সুখ দুঃখের গল্প করতে পারবো। তো রিলেশনশিপ শুধু সামাজিক রিলেশনশিপ, যেমন বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান নয়, জীবনে বন্ধু রাখা কিন্তু ভীষণ দরকার। যে কোনো কারণ ছাড়াই আপনাকে কখনো কখনো সময় দেবে, তো বন্ধু বানা। আমার মনে হয় এই তিনটে না ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা ডিসিপ্লিন, মোটামুটি ডিসিপ্লিন। আমি বলছি না যে ঘড়ির কাঁটায় কাঁটায় ঘুমো, কাঁটায় কাঁটায় ওঠো, কাঁটায় কাঁটায় খাও, তো মোটামুটি মোটামুটি রাত্রিরে ঘুমোনো। আজকাল দেখছি সবাই রাত্রির জেগে পড়ছে, রাত্রির জেগে গলা সাধছে, রাত্রির জেগে লেখালেখি করছে, ছবি আঁকছে। আমাদের বাবা মাদের ছোটবেলায় কিন্তু শুনতাম ভোরে উঠে লোকে সাধনা করে, ভোরের পড়াশোনা নাকি ভালো হয়। কনসেপ্টটাই পাল্টে গেছে, রাত্রির জাগতে হয়। বিশেষ করে আইটি সেক্টরে যারা আসছে, তাদের কাজ করতে গেলে নো ডাউট রাত জাগতে হয়, কিন্তু যারা নেই তারা রাত্রির ঘুমনটা ঘুমন। একটু সকালে উঠুন, একটু সূর্যোদয় দেখুন, সূর্যাস্ত দেখুন, একটু নেচারের সাথে সময় কাটান। যদি শহরে থাকেন, চারপাশে কোনো মানুষ না থাকে, মানে কোনো গাছপালা না থাকে, সকালে কোনো মানুষ না থাকে, খোলা আকাশটাকে দেখুন। গাছপালা না থাকলে রাস্তায় কুকুর বেড়াল মানুষ যা পারেন তাই দেখুন। একটু বেরোন, বাড়ির থেকে একটু বেরোন, বিশ্রাম নিন, একটু এক্সারসাইজ করুন, ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খান, মন ভালো রাখুন। খুব সহজ। আর তারপরেও যদি না হয়, তা আমরা তো আছি। আমরা তো পড়াশোনা করলাম কেন বলো তামান্না? আমাদের তো হেল্প করার জন্য, না আমরা তো একদম তাই, আছি। হ্যাঁ, আমরা একদম পার্সোনালাইজড একদম সব থেরাপিউটিক করে দিই, যাতে সে মানুষটা যেখানটা আটকে গেছে সেই জায়গাটা সে সাহায্য পায়। একদমই। আচ্ছা, লিপিকা লিপিকা পোদ্দার উনি জিজ্ঞাসা করছেন, একজন নর্মাল পার্সনকে মান্থলি কতটা অয়েল কনজিউম করা উচিত? আচ্ছা, এটাও ডিপেন্ড, কারণ হচ্ছে একটা বাচ্চা যতটা খাবে, অ্যাডাল্ট মানুষ তার থেকে বেশি খাবে। আবার যদি দেখা যায় তার মধ্যে কোনো মেডিকেল কন্ডিশন রয়েছে, যেমন দেখা যায় যে কারোর কিছু প্রবলেম নেই কিন্তু কোথাও গিয়ে দেখি ট্রাইগ্লিসারাইডটা বেড়ে গেছে,
বা কোলেস্টেরলের এলডিএলটা বেড়ে গেছে, বা কিছুই হয়নি, টোটাল কোলেস্টেরলটা বেড়ে গেছে, বাকি সব ঠিক আছে। তো সেই জায়গায় যে শুধুই তেল থেকেই যে এটা হয়েছে তা কিন্তু নয়। লাইফস্টাইল, সর্বোপরি লাইফস্টাইল, লাইফস্টাইল আমরা যদি ঠিক না করি, যেটা নিয়ে এতটা কথা আমরা বলে এলাম, ঠিক টাইমে ঠিক কাজটাকে করা, এটা যদি আমরা ঠিক করি তাহলেই কিন্তু আমাদের হাফ প্রবলেম সলভ হয়ে যায়। এবার আসি আপনার প্রশ্নে, যে একজন নর্মাল মানুষ যার কিছু নেই, কোনো রকম সমস্যা নেই, যেটা আপনি কোয়েশ্চেন করেছেন, তাদের মোটামুটি আমরা 750 ml বলি পার মান্থ। 750 থেকে 800-র মধ্যে রাখলে ভালো হয়। কিন্তু আমি বাঙালি ফ্যামিলির কথা যদি চলে আসি, এখানে কি হয়, আমি মাছের কথা বলেছি, আমি খাবার অন্যান্য কিছুর কথা বলেছি। এবার অনেকেই যারা রান্না করেন তারা বলবেন যে মাছ তো আমাকে ভাজতেই হবে, মাছ তো ভাজা ছাড়া আমি রান্না করতেই পারবো না। এখানেও বলে দিই, মাছ, মাংস, ডিম এমন একটা খাবার, অ্যানিম্যাল প্রোটিন হওয়া সত্ত্বেও তিনটে কিন্তু তেল ছাড়াও রান্না করা যায়। স্টিউ ফিশ বলে একটা টার্ম আছে, যারা রান্না করেন জানবেন। গ্রিল ফিশ এগুলো রয়েছে। চিকেনের তো কোনো ব্যাপারই নেই, চিকেনের নিজস্ব ফ্যাটটা এতটাই বেশি যে ওটা অয়েল ফ্রিও রান্না করা যায়। তো চাইলেই করতে পারেন। তাও যদি তেলটা মাছের জন্য লাগে, মাছ ভাজার জন্য, তাহলেও কিন্তু 750 থেকে 800 তেলের মধ্যে, মানে একজনের জন্য বলছি, মান্থলি হিসেবে, মান্থলি একটি মানুষ যে নর্মাল কন্ডিশনে আছেন, কোনো রকমের রোগ নেই, জাস্ট নিজেকে সুস্থ রাখতে চান, লাইফস্টাইল ঠিক রাখতে চান, 800 ml এর মধ্যে তেল রাখলেই হয়। এইবার আপনার ফ্যামিলিতে কত মেম্বার আছে সেটা মাল্টিপ্লাই করে নিন, ব্যাস, তাহলেই আপনি উত্তর পেয়ে যাবেন যে আমার ফ্যামিলিতে কতটা তেল লাগবে। খুব ইজি ব্যাপারটা। এইবার হয়ে যায়, আমরা এইটা মেনটেন করি যে আমাদের বাড়িতে এত তেল আসে, কিন্তু হয়ে যায় আদার সোর্সেস, যখন আমরা বাইরে থেকে কোনো কিছু রাখি, তেল ছাড়াও ঘি ইউজ হচ্ছে কিনা, সাদা তেল ইউজ হচ্ছে কিনা, বাটার ইউজ হচ্ছে কিনা, প্লাস বাইরে থেকে কোনো ভাজাভুজি আসছে কিনা, বা আমি বাইরে গিয়ে খেয়ে আসছে কিনা, এই টোটালটা মিলে কিন্তু অয়েলের হিসেব। তো সবটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার আপনি কতটা খাচ্ছেন, কতটা নিচ্ছেন না, সেটা একটুখানি দেখা দরকার। এটার উপরে অনেকটা ডিপেন্ড করে আর কি। আচ্ছা, এমনিও যেন আরেক ডায়াবেটিক আর কোলেস্টেরল না স্ট্রেস থেকেও খুব বেশি হয়। হ্যাঁ, মানে একদমই সাজেস্ট স্ট্রেস অনেক। লেভেলটাকেও হ্যাঁ, তো হ্যাঁ, অনেকটা মানে ঠিক রাখে। তো তেলটা হ্যাঁ, 750-800-র মধ্যে রাখলে ভালো হয় আর কি, একজনের ভালো, জন্য। একদমই আচ্ছা, তাই। এখানে একজন একটি কোয়েরি করেছেন। একজন বলছেন, আমি যতটুকু শুনেছি বা জানি, যে কোনো প্রাণী মেরে খেলে সেই প্রাণী যে পরিমাণ পেন নিয়ে মারা যায়, সেটা তার ওই মিট, ওটার মধ্যে ট্রান্সফার হয়। আর আমরা যারা খাই এগুলো আমাদের শরীরেও ট্রান্সফার হয়। এটা কতটা সত্যি, বা এই ব্যাপারে উনি জানতে চাইছেন। বলো তোমার খাদ্য নিয়ে কেমন এটা বলো। দেখো, আহ এখানে অনেক রকমের মতভেদ আছে। কষ্ট হুম, নিয়ে মারা যায় এই জায়গাটা, যারা হয়তো ধরো আহ প্রাণী যারা খুব পছন্দ করেন, মানে অ্যানিমাল লাভার আর কি। এইবার অ্যানিমাল লাভার মানেই যে আমরা একটা ভালো দামি কিছু কিনে এনে বাড়িতে পোষ্য হিসাবে রাখলাম, সেটা তো নয়। প্রাণীদের প্রতি যদি যত্নবান আমরা হয়ে থাকি, থাকি আর কি, সেই জায়গা থেকে আমরা সব জায়গা থেকে আমরা মানে আলটিমেটলি বায়োডাইভার্সিটি রক্ষা করার চেষ্টা করবো। বায়োডাইভার্সিটির ঊর্ধ্বে তো আমরা কেউ নই। আমাদের জীব বৈচিত্র্য সবকিছু, যেটা নিয়ে সব, মানে গোটা বিশ্ব তোলপাড়, সবকিছু, যে আজকে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে কিছু এন্ডেঞ্জার যে স্পিসিস গুলো রয়েছে, প্রাণীগুলো, ওগুলো তো মারা পড়ছে। পৃথিবী মানে প্রায় শূন্য হয়ে যাচ্ছে। এবার পিরামিড যেটা রয়েছে আমাদের, তার একটা লেভেল যদি চলে যায়, ওপর থেকে সমস্ত লেভেল গুলো কিন্তু, মানে স্তরগুলো নষ্ট হয়ে যাবে। তাই হুম, তো হচ্ছে, বায়োডাইভার্সিটি একদম। গুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এটা একটা দিক, সেই জায়গা থেকেও কিন্তু প্রাণী হত্যা হয়। বিভিন্ন রকম কারণ আছে, অনেক রকমের ব্যাপার আছে, যেমন আহ অনেকেই জানবে, শুধু প্রাণী নয়, উদ্ভিদের মধ্যে পড়ছে, গাছ কাটা থেকে আরম্ভ হুম। করে আহ কোনো কিছু, যে কোনো বিদেশের বাজারে বিক্রি করা, এই যে শাল সেগুন যে গাছগুলো রয়েছে, তাদের দাম
সরি, আমার একটু ইন্টারনেটটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনটা হলো গিয়ে, যাদের সব ফ্রেন্ডস গুলোই শত্রু সমান। দেখো, এগুলো তো পার্সোনালাইজড কোয়েশ্চেন। তো পার্সোনালাইজড কোয়েশ্চেন গুলোর জন্য দ্য পার্সন শুড কাম টু আ থেরাপি। থেরাপি ছাড়া এগুলো হেল্প করা সম্ভব না। যদি এমন প্রশ্ন করুন যেটা সবারই এরকম প্রশ্ন আসতে পারে, পার্সোনালাইজ প্রশ্নের জন্য পার্সোনালাইজেশন দরকার। তো আলটিমেটলি আমাদের যদি জীবনটা সুন্দর রাখতে হয়, ভালো রাখতে হয়, আমাদের কি করতে হবে না, রেগুলার এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে, লোককে কে হেল্প করতে হবে, লোককে প্রশংসা করতে হবে, নিজে গ্রেটফুল থাকতে হবে। দেখবে আমরা যেই মুহূর্তে বলি যে আই এম সো গ্রেটফুল অ্যাবাউট দিস, আমাদের মনটা এমনি ভালো হয়ে যায়। আর কি করতে হবে না, লোককে প্রশংসা, ভাবে একটা খাবার খাচ্ছ, যে মানুষটা রেঁধেছে, সে মা হতে পারে বা বাড়ির অন্য কোনো সদস্য হতে পারে, যদি বলো বাহ কি সুন্দর করে রেঁধেছো, বা তুমি কত কষ্ট করে আমার জন্য রেঁধেছো, থ্যাংক ইউ, এটা বলার ফলে সেই লোকটাও খুশি হয়ে যাবে, আর আমাদেরও মনে হবে খাবার স্বাদটা একটু ভালো হয়ে গেল। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা করি, তাহলে কি হবে, আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। আর লাস্টে কি, পেট যদি আমাদের ভরা থাকে সুস্থ ভালো খাবার দিয়ে, মনও ভালো থাকবে, মাথাও ভালো থাকবে। তারপরেও যদি কোথাও একটা ব্যালেন্সের অভাব হয়, তো আমরা আছি আপনাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আপনারা গ্রুপ জয়েন করবে, দিয়ে দেবে কিউআর কোডটা বা লিঙ্কটা, এবং সেখানে প্রশ্ন করবেন, আমরা কেউ না কেউ আপনাদের নিশ্চয়ই উত্তর দেব। থ্যাংক ইউ। আর আমার একটা লাস্ট আপনার জন্য, সকলের জন্য যেটা বলার, যে অ্যাজ আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা হিলার হিসাবে আমাদের সকলকে আপনি ছোট্ট করে সামারাইজ যদি করেন, কি সাজেশন দেবেন যে আমরা যদি আমাদেরকে ভালো রাখতে চাই সব দিক দিয়ে, একটা ওয়েল বিং, যে এই যে হলিস্টিক ওয়েল বিং এর কথা বলছি, বা আমরা নিউট্রাল মান্ত্রা থেকে সকলে দেখতে পাচ্ছে লাইভটা, তো এই কেন আমরা বলছি, এই জায়গাগুলো কেন তুলে ধরছি, সেইটার যদি আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে পারি, কারণ সকলের জন্যই সেটা খুব হেল্পফুল হবে। তো অ্যাজ আ হিলার আমাদেরকে আপনি কি সাজেশন দেবেন? হিলিং এর সবচেয়ে ফার্স্ট হলো কি লিভ অ্যান্ড লেট লিভ, অর্থাৎ আমি ভালো থাকবো, আর আমি সবাই যাতে ভালো থাকে সেটাও আমি দেখবো। তাই আমি আগেই বলেছি কি করব, একটু গ্র্যাটিটিউড জার্নালিং করব। আমরা প্রত্যেকে জীবনে কিছু তো একটা পাই যার জন্য গ্রেটফুল, অ্যাটলিস্ট জন্মেছি বলে গ্রেটফুল, কথা বলতে পারছি বলে গ্রেটফুল, চোখ দিয়ে দেখতে পাচ্ছি বলে গ্রেটফুল। এইটুকু গ্রেটফুলনেস হওয়ার মতো কিন্তু আমাদের সবারই কিছু না কিছু আছে। তো এই গ্রেটফুলনেস জার্নালিংটা করব। মানুষের সেবা করতে পারি না পারি, যদি কোনো মানুষের থেকে কোনো কিছু সাহায্য নিই, তাহলে
তাকে কমপ্লিমেন্ট করব, প্রশংসা করব। সেটা হতে পারে রোজকার খাদ্যটা যে আমাকে দিচ্ছে। আমাদের বাড়িতে আমাদের মা, মাসি বা আমরা অনেকেই অনেকটা সময় কাটাই, এবং সময়টা রান্নাঘরে কাটাই বলেই কিন্তু আমরা সবাই খেতে পারি। তো আমরা যখন খাই জেনারেলি কিভাবে খাই, আইদার মোবাইল দেখতে দেখতে খাই বা টিভি দেখতে দেখতে খাই। সেইটা না করে যে মানুষটা এতটা সময় দিয়ে এতটা কষ্ট করে রান্না করছে তাকে একটু কমপ্লিমেন্ট করি। যদি রান্নাটা মনে হতে পারে রান্নাটা তো ভীষণ বিস্বাদ, কেন কমপ্লিমেন্ট করব? সে সময়টা দিয়েছে বলে অ্যাটলিস্ট কমপ্লিমেন্ট করতে পারি, যে তুমি যে আমার জন্য এত কষ্ট করে রেঁধেছো তার জন্য আমি রিয়েলি ভেরি ভেরি থ্যাঙ্কফুল। যেই মুহূর্তে আমরা কাউকে কমপ্লিমেন্ট করি সে তো খুশি হয়, আমাদের মধ্যেও একটা খুশি চলে আসে। আর যেই খুশি মনে না আমরা যেটাই খাই সেই খাদ্যের কিন্তু স্বাদ একটু হলেও আমাদের বেড়ে যায়। একটু গান শুনবো, একটু প্রকৃতির সাথে সময় কাটাবো, কখনো কখনো একটু খোলা আকাশের নিচে বসে আকাশটা দেখবো, বন্ধুদের সাথে সময় কাটাবো। জীবনে কিন্তু বন্ধু খুব প্রয়োজন। একটা দুটো বন্ধু আমরা সবাই বানাতে পারি। যদি এমন কোনো বন্ধু থাকে যার সাথে অনেকদিন যোগাযোগ নেই, আজকেই তাকে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দিন। তার সাথে যোগাযোগ তো শুরু করুন না। দেখুন না, সে হয়তো হাই ব্যাক করবে। দুটো কথা থেকে তিনটে কথা হবে। এই তিনটে কথাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপরে সবসময় হয়তো আমরা সবাইকে কাডিল করার সুযোগ পাই না, কিন্তু আমরা কোনো পেট রাখতে পারি, তাকে দেখতে পারি, তাকে একটু আদর করে দিতে পারি পেটটাকে, তাতেও আমাদের মন ভালো হয়ে যায়। সূর্যের আলোতে থাকবো, আমাদের উই আর লাকি যে আমাদের একটা আকাশে এত সুন্দর সূর্য ওঠে, যেটা আমাদের ভিটামিন ডি দেখে, তাছাড়াও আমাদের মুড এনহ্যান্স করে। তো সূর্যের নিচে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার একটু সূর্যের নিচে থাকবো। সে সকাল হয়ে কি সূর্য হোক, বিকেলের সূর্য হোক, যখনই সূর্য হোক। স্কিন যদি মনে হয় যে কালো হয়ে যাবে সানস্ক্রিন মাখুন, কিন্তু তাও সূর্যের নিচে যান। তারপরে মাঝে মাঝে একটু লোককে হেল্প করব, মাঝে মাঝে একটু গল্প করব, এরকম। তারপরে যদি মনে হয় যে না, জীবনে আমার তারপরেও কোথাও একটা ব্যালেন্স আসছে না, তো উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। মানে আমরা পার্সোনালাইজ ওয়েতে উই হেল্প করি। আর আমি মনে করি যে মানুষটা নিজে নিজেকে হেল্প করতে চাইছে তার অর্ধেকটা কাজ হয়ে গেছে। মানে আমাদের কাছে যে মানুষটা এসেছে তার কিন্তু অর্ধেকটা অলরেডি কাজ হয়ে গেছে, কারণ তার ফার্স্ট স্টেপটা নেওয়া হয়ে গেছে। সে বুঝেছে যে হ্যাঁ, আমার কোথাও একটা পাল্টানো দরকার, তো সেই স্টেপটা আমাদের নেওয়া দরকার। আর তাছাড়া তো মেডিটেশন আছে, রিল্যাক্সেশন টেকনিক আছে, আর মনটাকে ম্যানেজ করো। আর হেলদি হ্যাবিটস যেগুলো বললাম, হেলদি হ্যাবিটস গুলো করবো। নেটফ্লিক্স না দেখে একটু ঘুমোবো, টিভি না দেখে একটু এক্সারসাইজ করব, বাইরের থেকে জাঙ্ক ফুড না খেয়ে বাড়ির খাবার খাবো। এইগুলো ওভার থিঙ্ক না যখন আসছে, তখন আমরা মাইন্ডকে ম্যানেজ করব, কোনটা নেসেসারি থট, কোনটা আননেসেসারি থট, কোনটা হেল্পফুল থট, কোনটা আনহেল্পফুল থট, স্যাগ্রিকেট করে অনলি হেল্পফুল অ্যান্ড নেসেসারি থটের দিকে আমরা মনটা দেব। তারপরে আমাদের অনেক সময় দেখি আমাদের চারপাশে অনেক মানুষ শুধু ব্লেম করছে, ওর জন্য আমার এটা হলো, এর জন্য। ব্লেম না করে রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করবো। রেসপন্সিবিলিটি যেই মুহূর্তে একটা মানুষ নেয়, তার জীবনে একটা লক্ষ্য আসে, আর তার না একটা অল্ট্রুইজম আসে। সে যেটা রেসপন্সিবিলিটি নিয়ে সবার জন্য যে করতে পারছে, সেই ভালো লাগা থেকেও কিন্তু গাদা গাদা হ্যাপি হরমোন সিক্রেশন হয়। এই ছোট ছোট স্টেপ গুলো যদি আমরা নিই, জীবনটা কিন্তু একটা অন্য মাত্রায় যেতে পারে। বাট ফর দ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু হেল্প ইউরসেলফ, অনলি দেন উই ক্যান হেল্প ইউ। হ্যাঁ, কথাতেই তো আছে হেল্প, যার নিজেকে হেল্প করা মানেই সকলকে হেল্প করা। তো আগে নিজেকে হেল্প করুন, তারপরে আহ সকলকে আমরা নিশ্চয়ই হেল্প করতে পারবো। আর মাইন্ডফুল ইটিং, ঠিক সময় ঠিক খাবার খাওয়া, ঠিক সময় ঠিক কাজ করা, কিছু হেলদি প্র্যাকটিস নিজেদের মধ্যে আরো বেশি করে চালনা করা এবং তার মধ্যে থাকা, মানে ওয়েল বিইং একটা সম্পূর্ণটা, মানে সম্পূর্ণ মানে একটা হোলসামনেস, সবকিছুই তার মধ্যে পড়বে। আর এই জায়গাগুলোকে আমরা যত বেশি প্র্যাকটিসের মধ্যে রাখবো, সেটাই হয়তো আমরা হেলথকে আরো বেশি ভাবে ভালো রাখতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আমাদের যেটা বলা সেটা হচ্ছে, ম্যাডামের সাথে যারা আহ, যোগাযোগ করতে চান, এমনিতে তো আমাদের গ্রুপটা রয়েইছে, সেখানে কিছু আপডেটস আসতেই থাকবে। আর যারা পার্সোনালাইজ প্ল্যান চাইবেন,
ডায়েটের ক্ষেত্রেও এবং মেন্টাল হেলথের জন্যই মেডিটেশনের একটা ওয়ার্কশপ চালু হচ্ছে। তো সেটাও আমরা এবার থেকে দিতে থাকবো। আপডেটস পেয়ে যাবেন গ্রুপে, এই গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাবেন আর আমার পেজ থেকেও পাবেন। আর মেন্টাল হেলথের যে পেজটা রয়েছে হলিস্টিক ওয়েলবিং, যেটা ম্যাডাম নিজেই ফাউন্ডার এই পেজটার, তো উনি কিন্তু ওখানেও কিছু আপডেটস দিয়ে থাকবেন। আপনারা চাইলে এগুলো ফলো করে রাখবেন, তো আগামী দিনে সমস্ত আপডেটস পেয়ে যাবেন। আর যারা ম্যাডামের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন, নিজেদের সেশন বুক করতে চাইছেন, তারা তারানুম যারা রয়েছে তারানুমের সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা সুদেশনা ম্যামের সাথেও ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার গুলো সব দেওয়া রয়েছে পোস্টে, পেয়ে যাবেন। আর আমিও পোস্ট করে দেবো, আমাদের গ্রুপের লিঙ্কও শেয়ার করে দেবো। তো থ্যাংক ইউ ম্যাডাম আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আমরা অনেক কোয়েরি পেয়েছি, আশা করি আগামী দিনে মানুষ আরো ফ্রি হবে, আরো এগিয়ে আসবে, নিজের জন্য ভাববে, নিজেদের জন্য ভাববে। তো এটাই আমাদের কাছে অনেকটা বড়। আর আগামী দিনে আমরা আশা করি আরো পথ চলতে পারবো। আর আর আমি অ্যাজ মানুষ হিসাবে বলি, বা আমার পেজটার জন্য বলি, আগামী দিনে আশা করি আরো কোনো ওয়ার্কশপ করলে আপনাকেও আমরা পাশে পাবো। থ্যাঙ্কস টু ইউ টু। আর থ্যাংক আমাকে ইউ সো ফোন মাচ। করার থেকে তারান্নুমকে ফোন করলে ভালো, কারণ আমি অনেক সময় ফোন ধরতে পারি না, ও কিন্তু খুব সিনসিয়ারলি ফোন ধরে, তাই ওকে ফোন করলে আমি ইটস বেটার। থ্যাঙ্কস টু ইউ ফর দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর একটু নিজের কথাও ভাবা দরকার। তো নিজের কথা ভাবুন, তাহলেই কিন্তু সকলের কথা ভাবা হবে। আর ওই যে ম্যাম যেটা বললেন, থ্যাঙ্কফুলনেস, গ্রেটফুলনেস, এটাই আমাদেরকে ভালো থাকতে সাহায্য করবে। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তারান্নুম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সুদেশনা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা আরো নতুন কিছু টপিক নিয়ে আসবো। আর সকলে ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। আর অগ্রিম শুভ নববর্ষ। একদম।